হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম আমাদের গৃহস্থ আশ্রম ক্লাসে। তো গোবিন্দ দাস কবিরাজ বিরচিত ভজ হরে মন শ্রীনন্ত নন্দন কীর্তন করবো আমরা। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ রবিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ রবিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। শীতাতপম বাত বরিশন দিন যামিনী জাগিরে। শীতাতপম বাত বরিশন দিন যামিনী জাগিরে। विफल से विनु कृपन दुर्जन। विफल से विनु कृपन दुर्जन चपल सुख लब लागिरे। चपल सुख लब लागिरे। धन यौवन पुत्र परिजन इथे किया छे परती तीरे। धन यौवन पुत्र परिजन इथे किया छे परती तीरे। कमल दल जल जीवन टल मल। कमल दल जल जीवन टल मल। भज हरि पद नीति रे। भज हरि पद नीति रे। भज हरे मन श्रीनंदनंदन अभय चरण रविंदरे। भज हरे मन श्रीनंदनंदन अभय चरण रविंदरे। श्रवण कीर्तन स्मरण वंदन पद सेवन दास्य रे। श्रवण कीर्तन स्मरण वंदन पद सेवन दास्य रे। पूजन सखी जन आत्मनिवेदन। पूजन सखी जन आत्मनिवेदन
आशयाभिलाषा जहो रे मन श्री नंदनंदन अभय चरणार विंदरी जहो रे मन श्री नंदनंदन अभय चरणार विंदरी अभय चरणार विंदरी अभय चरणार विंदरी हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भजहु रे मन श्री नंदनंदन अभय चरणार विंदरी भजहु रे मन श्री नंदनंदन अभय चरणार विंदरी अभय चरणार विंदरी अभय चरणार विंदरी जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा गोविंद राधा गोविंद राधा गोविंद राधे जय राधा गिरिधारी राधा गिरिधारी राधे जगन्नाथ जगन्नाथ बलदेव जय सुभद्रा जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय सुदर्शन जय निताय चैतन्य जय निताय चैतन्य निताय चैतन्य दयाल निताय चैतन्य जय निताय चैतन्य जय निताय चैतन्य निताय चैतन्य दयाल निताय चैतन्य सीताराम जय लक्ष्मण हनुमान सीताराम जय लक्ष्मण हनुमान जय वृंदे देवी जय वृंदे देवी वृंदे देवी
प्रभुपाद षड्गोस्वामी जय प्रभुपाद जय रूप गोस्वामी जय प्रभुपाद सनातन गोसाई जय प्रभुपाद जय दास गोस्वामी जय प्रभुपाद रघुनाथ भट्ट जय प्रभुपाद जय गोपाल भट्ट जय प्रभुपाद श्री जीव गोसाई जय प्रभुपाद जय जगन्नाथ गोसाई जगन्नाथ गोसाई विनोद गोसाई जय विनोद गोसाई जय गौर किशोर गौर किशोर गौर किशोर जय गौर किशोर जय सरस्वती गोसाई जय सरस्वती गोसाई सरस्वती गोसाई जय सरस्वती गोसाई जय भक्ति वेदांत स्वामी प्रभुपाद भक्ति वेदांत स्वामी प्रभुपाद जय भक्ति वेदांत स्वामी प्रभुपाद भक्ति वेदांत स्वामी प्रभुपाद जय गुरुदेव गुरुदेव पतित पावन गुरुदेव निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোবিন্দ দাস কবিরাজ বলছেন, তার মনকে রিকোয়েস্ট করছেন, ভজা হো রে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। তো নন্দনন্দন শ্রীকৃষ্ণের ভজন করার জন্য তিনি তার মনকে বলছেন, যার ভজন করলে সমস্ত ভয় থেকে মুক্ত হওয়া যায়, সেজন্য ভগবান আরেকটি নাম অভয় চরণার বিন্দ। এই দুর্লভ মানব জন্ম আমরা লাভ করেছি, তাও সৎসঙ্গ লাভ করেছি, বৈষ্ণব অ্যাসোসিয়েশন। এরপর আমাদের এই ভব সিন্ধু পার করা উচিত, না হলে আমরা আত্মহত্যা করছি। শ্রীমদ্ ভাগবতম বলছে, হৃদয়হম আদ্যম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্বাতে রীতম পুমান ভবাবধিম না তরেৎ সা আত্মহা। এত ফেসিলিটি পাওয়ার পরেও কেউ যদি ভবসাগর অতিক্রম করতে না পারে বা সেটার জন্য প্রয়াস না করে, তার মানে সে আত্মহত্যা করছে। শীত আতপ বাত বরিশন এই দিন জামিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। তো শীত গ্রীষ্ম বর্ষা আসছে এবং এই জড়জগতের বিভিন্ন ত্রিতাপ ক্লেশে দ্বারা আমি জর্জরিত হচ্ছি। তো আমি শান্তিতে ঘুমাতে পর্যন্ত পাচ্ছি না, এত অ্যাংজাইটি এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে। এবং আমি বিফলে সেবা করে যাচ্ছি এই জগতের কৃপণ দুর্জন ব্যক্তিদেরকে, সামান্য টেম্পোরারি প্লেজার চপল সুখের লাভ করার জন্য। তো কুলশেখর মহারাজ মুকুন্দমালা স্তোত্রে বলছেন যে কেন ভগবানকে ছেড়ে আমরা এই জগতের কাউকে সেবা করছি। নাথে না পুরুষোত্তমে ত্রিজগতাম একাধিপে চেতসা সেব্যে স্বস্য পদস্য দাতরি পরে নারায়ণে তিষ্ঠতি यम कंचित पुरुषाधमं कतिपया ग्रामेशम अल्पार्थधम सेवायै मृगयामहे नरमहो मूढ़ा वराका वयम। তো বলছেন কুলশেখর মহারাজ যে নাথে না পুরুষোত্তমে ত্রিজগতাম একাধিপে চেতসা সেব্যে স্বস্য পদস্য দাতরি পরে নারায়ণে তিষ্ঠতি। অর্থাৎ কেউ যদি ভগবানের সেবা করে, ভগবান এত কৃপালু যে ভগবান নিজের পজিশনটাও দিয়ে দিতে চান। ভগবান নিজের ধাম দিয়ে দিচ্ছেন, নিজের মতো রূপ দিয়ে দিচ্ছেন, সালোক্য সারূপ্য সার্ষ্টি সামীপ্য
সমস্ত মুক্তি দিয়ে দিচ্ছেন। রামচন্দ্রকে যখন বলা হচ্ছিল, তার বানর সেনারা কোয়েশ্চেন করছিলেন যে হে রামচন্দ্র, আপনি তো বিভীষণকে প্রমিস করেছেন যে লঙ্কার সিংহাসনে বসাবেন, তো মনে করুন কোনো দৈবের প্রভাবে যদি এখন রাবণ আপনার কাছে সারেন্ডার করে, তাহলে আপনি কি করবেন? তো রাবণকে আপনি তাহলে কি দেবেন? তো রামচন্দ্র বলছেন রাবণকে আমি অযোধ্যা দিয়ে দেবো। তো এটা হচ্ছে ভগবানের স্বভাব, যিনি নিজের পজিশনটা তার ভক্তকে দিয়ে দেন, তিনি এত কৃপালু। কিন্তু আমরা মুড়া ওয়ারাকা বয়াম, যে এই জগতের আমরা কোনো পুরুষ আধমকে সেবা করে চলেছি। যেমন ভগবান কে হিরো নাম ভেবে এই জগতের বিভিন্ন মানুষ, বিভিন্ন এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের কাউকে হিরো বলে মনে করে, তাকে ফলো করে, তো তারা হচ্ছে মূর্খ। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতিরে। এই ধন যৌবন পুত্র পরিজন এগুলো নিয়ে কি হবে? এগুলো কি আমাদের মৃত্যু থেকে বাঁচাতে পারবে? বা এগুলোতে আমরা যদি থাকি, আমাদের ডেস্টিনেশন কি ভালো হবে? তো এগুলো আমাদের কোনো লাভই করবে না। প্রত্যেক জন্মে আমরা লাভ করছি এইগুলো, কিন্তু ভগবানকে সেবা করাটা ইম্পর্টেন্ট। কমল দল জল জীবন টলমল, ভজাহু হরিপদ নীতিরে। পদ্মপাতায় জল দিলে যেরকম টলমল করে, যে কোনো মোমেন্টে পড়ে যেতে পারে, সেরকম আমরা যে মনুষ্য জন্ম লাভ করি, যে কোনো মোমেন্টে আমরা এটা হারিয়ে ফেলতে পারি, মৃত্যু যে কোনো মোমেন্টে আসতে পারে। তাই ভজাহু হরিপদ নীতিরে, অর্থাৎ নিত্য সবসময় ভগবানকে ভজনা করা উচিত। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। কিভাবে ভজন করব? নববিধা ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম পাদ সেবনম, अर्चनम वंदनम दास्यम साख्यम आत्मनिवेदनम। इति पुंसार्पिता विष्णु भक्तिश्च नवलक्षणा, क्रियते भगवती यद्ध यन्मन्ये ধীতম উত্তমম। প্রহ্লাদ মহারাজ বলছেন এই 9টি উপায় রয়েছে ভগবত ভক্তির, যেটার মাধ্যমে আমরা ভগবানের আরো কাছে যেতে পারি, ভগবানকে সন্তুষ্ট করতে পারি। গোবিন্দ দাস কবিরাজ প্রভুপাদ কি জয়। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। तो এন্টারিং গৃহস্থ আশ্রম আর গ্রেস দেবকী মাতাজির বিরচিত, তো সেখান থেকে আমরা পাঠ করছি। তো আমরা এন্টারিং দ্য পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন এই পর্যন্ত পাঠ করেছিলাম।
তো তারপর চ্যাপ্টার 4 ডিউরেশন অফ দ্য পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন, সেটা আমরা পাঠ করব। দিস ইজ চ্যাপ্টার 3। ওকে, চ্যাপ্টার 4 এর মধ্যে রয়েছে ডিউরেশন অফ দ্য পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন। ওকে, 109 পেজ নাম্বার। introduction. Mataji বলছেন, there are different opinions and approaches as to how long the period of association should be, several weeks, months, even years. It primarily depends on how closely we want to follow Krishna's culture and system. তো এন্টারিং দ্য পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ এর আগে আমরা যেটা আলোচনা করেছি যে বিভিন্ন ক্রাইটেরিয়াতে ম্যাচ মেকিং হওয়ার পর তারপরে আমরা উই এন্টার দ্য পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ ও স্ক্রিন শেয়ার হচ্ছে না। একে অপরকে জানার জন্য যে আমরা কথা বলি সেটাকে বলা হয় এন্টারিং দ্য পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন। তো আমি একবার রিক্যাপ করে দিই, প্রথম থেকে আমরা কি কি পড়েছি। লাভ এন্ড লাস্টের মধ্যে ডিফারেন্স, প্রেম এবং কামের মধ্যে ডিফারেন্স, কিভাবে একজন জাগতিক ব্যক্তি গৃহস্থ আশ্রমকে দেখেন ভোগ করার ব্যাপারে, আর একজন যে কৃষ্ণের কালচার ফলো করতে যান আধ্যাত্মবাদী, তিনি গৃহস্থ আশ্রমকে কিভাবে দেখেন সেবা করার অপরচুনিটি হিসাবে। তো কেন আমাদের বিবাহ করতে হবে, হ্যাঁ কি কি সিমটম, যদি আমি এটা হচ্ছে একটা সেফ আশ্রম, তো কারোর মধ্যে যদি কাম ভাবনা বা লাস্ট থাকে সেটাকে, যেটা কম বেশি সবার মধ্যেই রয়েছে, না হলে আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডে আসবো কেন, তো সেটা যদি পিউরিফাই করতে চাই তাহলে আমাদের গৃহস্থাশ্রমে যাওয়া উচিত। রেগুলেটেড সেন্স গ্র্যাটিফিকেশন বা নিয়ন্ত্রিত ইন্দ্রিয় তর্পণ অ্যালাউড, সেটার মাধ্যমে আমরা পিউরিফাইড হতে পারি। কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর, কিভাবে আমি বুঝবো যে আমার জন্য বেস্ট কে, অপশন রয়েছে, তার বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি, ফিজিক্যাল অ্যাট্রাকশন, সুপেরিয়রিটি অফ দ্য হাজব্যান্ড, কমিটমেন্ট টু কৃষ্ণা কনসিয়াসনেস, লেভেল অফ রিনাউন্সিয়েশন, কালচারাল ডিফারেন্সেস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফ্যাক্টরস রয়েছে। তো আমাদের জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, প্রথম কথা দেখতে হবে সে ডিভোটি কিনা। অনেক সময় এরকম দেখা যায় যে ডিভোটি ম্যাচ পাওয়া যাচ্ছে না, তখন আমাদের কি দেখতে হবে, কোনো মাতাজিদের জন্য হয়তো ডিভোটি প্রভু পাওয়া যাচ্ছে না, বা প্রভুদের জন্য ডিভোটি মাতাজি পাওয়া যাচ্ছে না, যদি এরকম কিছু হয় বা ফ্যামিলি রেস্ট্রিকশন থাকে যে ডিভোটিদের সাথে করতে দেবে না, তখন আমাদের এরকম ব্যক্তির সাথে করা উচিত বিবাহ, যে অ্যাটলিস্ট ভেজিটেরিয়ান এবং এই কালচার ফলো করতে চায়, হ্যাঁ রেসপেক্ট আছে এই জিনিসগুলোর প্রতি, তাহলে হয়তো বিবাহের পরে সে কৃষ্ণ ভক্তিতে চলে আসতে পারে। তো সেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে তার ডিভোশনাল ইনক্লিনেশন আছে কিনা। অনেক সময় ডিভোটির থেকেও বেশি ইম্পর্টেন্ট সে ভালো মানুষ কিনা। অনেক সময় ডিভোটি তো হয়ে গেছে কিন্তু সে খুব পেঁচালো, সেটা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস দেন নন ডিভোটি ভালো মানুষ, স্টিল হ্যান্ডেলেবল, কিন্তু ডিভোটি কিন্তু পেঁচালো ইজ ভেরি ডেঞ্জারাস। তো শুধু ডিভোটি বাহ্যিক ভাবে আমি ইস্কনে ঢুকে গেছি, ধুতি কুর্তা তিলক পরি, বাস ঠিক আছে এরপর আমি বিয়ে করে নিতে পারি, এরকম নয়। আমাদেরকে সেই জন্য পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন ইত্যাদি কথা বলার মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড চেক করার মাধ্যমে আমাদের জানা উচিত। তো সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্র্যাকটিক্যালি আমরা যেগুলো দেখতে পাই। ফার্স্ট অফ অল ডিভোশনাল ইনক্লিনেশন আছে কিনা। সেকেন্ড, তার একটা
মানে স্টেবিলিটি আছে কিনা জবের দিক থেকে, হ্যাঁ, আর্নিংস স্টেবিলাইজড কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ মেটেরিয়ালি সে এস্টাবলিশড কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে কোনো ফ্যামিলি রিকোয়ারমেন্ট থাকে, যে কোনো মাতাজির পরিবার যখন বিবাহের জন্য দেখে, এই ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট যে একজন এস্টাবলিশ তার সাথে তার মেয়েকে সেখানে দান করতে চায়, কন্যাদান। তো এটা আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে মেটেরিয়াল স্টেবিলিটি, আর্নিং এর দিক দিয়ে তার স্টেবিলিটি রয়েছে কিনা। তো এগুলো দুটো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এখন প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি যে এই দুটো ফ্যাক্টর যখন আমরা অ্যাপ্লাই করি, খুব বেশি অপশন আমাদের কাছে থাকে না। হুম। তো আমাদের তো এই স্বয়ম্বরের মতো নয় যে কোন এক রাজকুমারীর জন্য 25 জন রাজকুমার এসছে, আর রাজকুমারের জন্য লাইন দিয়ে এসছে আরো 25-30 জন রাজকুমারী, এরকম ব্যাপার নয় আমাদের। তো ভালো ডিভোটি, মনের দিক দিয়ে ভালো, ভালো সাধনা করে এবং জাগতিকভাবে এস্টাবলিশড, এইটা করার পর প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখছি যে ডিভোটিসদের কাছে হয়তো একটি কি দুটি অপশন বেঁচে থাকে, বা খুব লাকি হলে তার কাছে 3-4টা অপশন বেঁচে থাকবে। তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারো যে হ্যাঁ আমার ফিজিক্যাল অ্যাট্রাকশন হচ্ছে কিনা। হ্যাঁ, আর তারপরেও যদি অপশন থাকে তুমি দেখতে পারো অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি হচ্ছে কিনা। তো এইসব করতে গিয়ে কিছু কিছু ফ্যাক্টরকে বিসর্জন দিতে হয় আমাদের। বিভিন্ন জনের কাছে বিভিন্ন ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। যেমন কয়েকজনকে আমরা জানি যে তারা অন্য ফ্যাক্টর গুলোকে অত দেখে না, অ্যাস্ট্রোলজিটা সব থেকে ইম্পর্টেন্ট তাদের জন্য। আবার কয়েকজন ডিভোটি ভাবে যে ঠিক আছে বাকি ফ্যাক্টর গুলো মিলুক, অ্যাস্ট্রোলজিটা তো ম্যানেজ করা যাবে। হ্যাঁ, যদি কিছু গোলমাল থাকে, নৃসিংহ যজ্ঞ করে, নৃসিংহ কবচ পড়ে, হ্যাঁ, সাথে কৃষ্ণ ভক্তি করে, অ্যাস্ট্রোলজিক্যাল যদি ইনকম্প্যাটিবিলিটি থাকে সেটাকে ম্যানেজ করা যাবে। তো দুটো অ্যাপ্রোচই, অসুবিধা নেই, যে যেরকম প্রায়োরিটি দেয়। মাতাজিও বলেছেন এই বইয়ে যে এটা নিজস্ব ব্যাপার, তুমি এটাকে কতটা প্রায়োরিটি দেবে। যদি ভালো করে শুদ্ধ ভক্তি করা পসিবল হয় একসাথে, রেগুলারলি ভালো সাধনা থাকে, তাহলে অ্যাস্ট্রোলজির এফেক্ট অতটা হবে না। তো যার যেরকম অপশন সেই অনুযায়ী আমাদের দেখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেগুলো আমরা আগে আলোচনা করেছি, যে অপশন খুঁজতে খুঁজতে বুড়ো হয়ে যাওয়ার থেকে একটু লোয়ার অপশন নিয়ে এগিয়ে যাওয়াটা বেটার। কারণ যেটা অনেকজন যারা এই গৃহস্থ আশ্রমের ক্যান্ডিডেট প্রবেশ করার জন্য, তাদের সাথে আমরা পার্সোনালি আলোচনা করে থাকি, তো সেটা ওপেন প্ল্যাটফর্মে ডিসকাস করে দেওয়া সবার জন্য বেনিফিশিয়াল। সেটা হচ্ছে গৃহস্থ আশ্রম ইজ নট দ্য এন্ড। হুম। অনেক সময় যেরকম আমরা ভাবি যে দীক্ষা নিয়ে নিলাম আমি, দীক্ষা হচ্ছে দি এন্ড আমার। দীক্ষার আগে পর্যন্ত আমি খুব সিনসিয়ারলি সাধনা করেছি, দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে দীক্ষা লাভ করা। সেই যেমন সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, প্রয়োজন হয়ে গেল দীক্ষাতেই। হ্যাঁ, সম্বন্ধ হচ্ছে প্রথমে জানলাম কৃষ্ণকে, ইস্কন কি সেটা জানলাম, অভিধেয় হচ্ছে যে ফলো করলাম, দীক্ষা পাওয়ার জন্য যা যা সিলেবাস সেগুলো কমপ্লিট করলাম, আর প্রয়োজন হচ্ছে দীক্ষা লাভ করে দিলাম, বাস হয়ে গেছে, আমি লিবারেটেড সোল। এটা এরকম নয় ব্যাপারটা। দীক্ষা মানে শুরু হলো, আমি এতদিন নেট প্র্যাকটিস করছিলাম। সে ক্রিকেটাররা খেলার আগে নেট প্র্যাকটিস করে না, নেটের মধ্যে তারা 4-6 ইত্যাদি মারে। তো এটা যে নেট প্র্যাকটিস, দীক্ষা হওয়া মানে আজ থেকে স্বীকৃত হলো তোমার সাধনাটা, কৃষ্ণ সিনসিয়ারলি অ্যাকসেপ্ট করবেন, কৃষ্ণের ফ্যামিলি মেম্বার হিসাবে তোমাকে ইনক্লুড করা হলো বৈষ্ণব সমাজে। এরপর তোমার সাধনা শুরু হবে। বেসিক্যালি এতদিন নেট প্র্যাকটিস চলছিল, কিন্তু কয়েকজন আমরা মনে করি দীক্ষা পেয়ে গেছি মানে প্রয়োজন তত্ত্ব লাভ হয়ে গেছে আমার, কৃষ্ণ প্রেম। এরপরে আমি হুম নৈষ্কর্ম ভাবে না বিবর্জিতাগমা স্বয়ং প্রকাশে নমস্কার স্টেজে পৌঁছে গেছি আমি। এরপরে আমার শাস্ত্র ফলো না করলেও চলবে, আমি মহাভাগবত উত্তম অধিকারী বৈষ্ণব, আমি যা করব সেটাই হচ্ছে বৈষ্ণব এটিকেট। এরকম চিন্তা ভাবনা হয়ে যায় দীক্ষার পর, এরকম পরিবর্তন হতে দেখেছি অনেক ডিভোটিসদের। সে মানে নিজেকে একটা হনু মনে করেছে, আমি বিশাল কিছু হয়ে গেছি, তার আগের যে হিউমিলিটি ইত্যাদি ছিল সমস্ত কিছু গন। তো সেটা যেন না হয়, গৃহস্থ আশ্রম ইজ নট দ্য এন্ড। গৃহস্থ আশ্রম মানে তুমি যে বেস্ট ম্যাচ পেয়েছিলে তার সাথে তুমি শুরু করলে গৃহস্থ আশ্রম, এরপরে তোমার ডেভেলপমেন্ট শুরু হলো। আমরা অনেক সময় একটা কমপ্লিট প্যাকেজ চাই, যে সব পিওর ডিভোটির কোয়ালিটিস তার মধ্যে যেন থাকে আমার হাজব্যান্ডের মধ্যে, বা প্রভুজি চাইছে যে লক্ষ্মীর মতো কোয়ালিটিস যেন আমার ওয়াইফের মধ্যে থাকে, মাতাজিও চাই যে বিষ্ণুর মতো কোয়ালিটিস যেন আমার হাজব্যান্ডের মধ্যে থাকে। এরকম একটি প্যাকেজ পেয়ে গেলে আমার লাইফ সেট। না, এরকম নয় ব্যাপারটা, লাইফ সেট করার জন্য নয়।
বিবাহের পরে দুজনে দুজনের লাইফটাকে সেট করতে হবে, দ্যাট ইজ গৃহস্থ আশ্রম। আমি একদম লাইফ সেট হওয়া কমপ্লিট প্যাকেজ পেয়ে গেলাম বিবাহ শুরুতেই, সেরকম নয়। আমাদের দেখতে হবে যে আমরা দুজনে দুজনকে হেল্প করে পারফেক্ট স্টেজে দুজনেই পৌঁছাতে পারছি কিনা, দ্যাট ইজ গৃহস্থ আশ্রম। তো এইটা ভাবনার কিছু নাই, না আমার প্যাকেজটা একটু ডিফেক্ট হয়ে গেল, না হবে না, আমার আর একটু বেটার প্যাকেজ চাই, এই বেটার প্যাকেজ চাই করতে করতে খুঁজে বিশেষ কিছু লাভ নেই। মোটামুটি আমি 1 বছর 1.5 বছর খুঁজলাম, ঠিক আছে, মাতাজিদের জন্য 25-26 ম্যাক্সিমাম, তার বেশি খোঁজা উচিত নয়। প্রভুজিদের জন্য ম্যাক্সিমাম 28 খোঁজা উচিত, তারপরে হচ্ছে মানে দেরি হচ্ছে, ঠিক আছে। তো এই কয়েকটা হার্ড ডেডলাইন মাথায় রাখা উচিত, এর থেকে বেশি খোঁজার প্রয়োজন নেই। আর খুঁজলেও পাবো না, নতুন করে তো কোনো মাটি দিয়ে গড়তে পারবো না কোনো বিষ্ণু বা লক্ষ্মীকে। হ্যাঁ, যে একজন প্রভুজিকে গড়লাম তার মধ্যে বিষ্ণুর আবেশ দিয়ে দিলাম, আর একজন মাতাজিকে গড়লাম লক্ষ্মীর আবেশ দিয়ে দিলাম, এরকম তো হয় না। তো এই যারা রয়েছে ক্যান্ডিডেট, তারাই রয়েছে, তাদের মধ্যেই আমাদের দেখতে হবে। এবারে তাদেরকে নিয়ে সেই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এন্ড প্রোডাক্টের থেকেও ইম্পর্টেন্ট মেটেরিয়াল। অনেক সময় আমরা দেখি যে সে ভক্তি শাস্ত্রী করেছে কিনা, তার দীক্ষা হয়েছে কিনা স্পিরিচুয়ালি, ব্রাহ্মণ ইনিশিয়েশন হয়েছে কিনা, এগুলো স্পিরিচুয়ালি দেখি। মেটেরিয়ালি দেখি সে কত ভালো জব করছে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম এগুলো হচ্ছে বাহ্যিক বিষয়, এগুলো দেখেই আমরা ডিসিশনটা নিয়ে নিই। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইন্টারনাল মেটেরিয়ালটা দেখা উচিত। ইন্টারনাল মেটেরিয়াল দেখা উচিত মানে তার মধ্যে হিউমিলিটি আছে কিনা, তার মধ্যে ফলস ইগো কম আছে কিনা, সে সিনিয়রদেরকে রেসপেক্ট করে কিনা, তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা রয়েছে কিনা, এই ফ্যাক্টরগুলোকে দেখা উচিত। এই ফ্যাক্টরগুলো যদি থাকে, এগুলো সাটেল ফ্যাক্টর, যেগুলো হচ্ছে র মেটেরিয়াল বা কাঁচা মাল, এগুলো যদি থাকে সেই ব্যক্তির সাথে গৃহস্থ আশ্রম সাকসেসফুল হবে। সে মেটেরিয়াল বা স্পিরিচুয়ালি এখন যদি একটু কমও আছে তাতে কিন্তু অসুবিধা নাই, কারণ তার মধ্যে কাঁচা মালটা ভালো আছে। তো ওভার দ্য টাইম এই ধরনের ব্যক্তি অনেক ইমপ্রুভ করবে, সেটা বুঝতে হবে। গৃহস্থ আশ্রম মানে 25 বছর, এই প্রায় জীবন জাস্ট শুরু হয়েছে, আমি তার কাছ থেকে একদম সব ম্যাচুরিটি কিভাবে আশা করছি। আর এই এক্সপেকটেশনটার জন্য এই যে বিবাহের সময় মানুষ একটা কমপ্লিট প্যাকেজ চায়, সেই কারণেই আজকাল বিবাহ লেট হচ্ছে। এবারে ছেলেদেরকে প্রুভ করতে হচ্ছে সে 21 বছরে দেখা যাচ্ছে ব্যাচেলার্স কমপ্লিট করছে, মাস্টার্স করলে 23 বছর, পিএইচডি করলে 28 বছর। তো তারপরে তার পড়াশোনা শেষ হলো, এই জাস্ট, তো 28 বছর বয়স হয়ে গেল, পড়াশোনা শেষ হলো, তারপরে সে জব করবে 1-2 বছর। তো এর মধ্যে তার কাছে আমি ম্যাচিউরিটি মেটেরিয়াল স্পিরিচুয়ালি একদম সে ম্যাচিওর হয়ে যাবে এটা কিভাবে আশা করতে পারি, জাস্ট সে পড়াশোনা কমপ্লিট করেছে। তো গৃহস্থ আশ্রম যখন প্রবেশ করছি আমাকে মাথায় রাখতে হবে যে দুজনেই এই জাস্ট জীবন শুরু হয়েছে তাদের, একটা ফেজ ওভার হয়েছে জাস্ট পড়াশোনাটা। তো আমি একদম সুপ্রিম ম্যাচুরিটি তার কাছ থেকে আশা করতে পারি না। ওভার দ্য টাইম দুজনে দুজনেই গ্রো করব এই মেন্টালিটি রাখতে হবে। তো গ্রো করার মতো মেটেরিয়াল আছে কিনা সেইটুকু দেখলেই হবে, বা না থাকলেও আমার কিছু করার নেই, গড়ে নিতে হবে। সব মানুষের মধ্যেই ভালো আর খারাপ রয়েছে। দেবকী মাতা যেটা কথা বলেন যে গৃহস্থ আশ্রমে তোমার অপরজনের যে বিহেভিয়ার সেইটা অ্যাকচুয়ালি আয়নার মতো কাজ করে। আমি যদি দেখি যে আমার হাজবেন্ড আমার সাথে খুব বাজে বিহেভ করছে, তার মানে কি? তার মানে আমার হাজবেন্ড বাজে? নো, আমার হাজবেন্ড হচ্ছে এটা আয়না। সে বাজে বিহেভ করেছে মানে আমি বাজে, এটা বুঝতে হবে। তো সেরকম ভাবে কোনো প্রভুজি যদি ভাবে যে আমার ওয়াইফ একদম যাচ্ছে তাই বিহেভ করছে আমার সাথে, তার মানে কি ওয়াইফ হচ্ছে আয়না। তো সেখানে আমি বাজে জিনিস দেখছি মানে কে বাজে? আমি বাজে, সেটা বুঝতে হবে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রত্যেক মানুষের মধ্যেই ভালো আর খারাপ থাকে। আমি যদি বাজে বিহেভ করি তাহলে আমার পার্টনারের যে বাজে দিকটা সেটাই আমি পাবো, আর আমি যদি ভালো বিহেভ করি তাহলে তার ভালো দিকটা পাবো। এই জন্য ম্যাচুরিটি দরকার, মানুষের সাথে কিভাবে ডিল করতে হয়, কথাবার্তা কিভাবে বলতে হয়। যা হোক, একটা ভেবে আমি সরল মনের, আমার যা হৃদয়ে তাই মুখে, খুব একটা ভালো কোয়ালিটি নয় এটা। আমি সরল মনে আমার যা ভিতরে আছে আমি তা বাইরে বলে দিই না। তো ভিতরে আছে বাইরে বলে সেই জন্য মুখ দিয়েছে কেন, মুখে
যে ঠোঁট দিয়েছে মুখটা বন্ধ করার জন্য, তো তাহলে তো গোটাটা একটা ওপেন সিস্টেম করে দিত, হৃদয়ে যা আছে বেরিয়ে যাক সঙ্গে সঙ্গে। মুখটা দিয়েছে কেন? আর মুখটা ব্রেন কন্ট্রোল করছে, যে কখন চুপ থাকতে হবে আর কখন বলতে হবে সেটা তো ব্রেন কন্ট্রোল করছে না। তো সেই বুদ্ধিটা লাগাতে হবে শাস্ত্র অনুযায়ী, যে কোন কথাটা বলবো আর কোনটা বলবো না। যা কিছু আমি হোক বলে দিলেই হবে না। তো এইটা আমাদের বুঝতে হবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। যদি এটা না করি তাহলে কিন্তু সাফার করতে হবে। এটা মানুষের টেন্ডেন্সি থাকে যে আমি একদম পারফেক্ট ম্যাচ নিয়ে, মানে আই ওয়ান্ট টু ব্যাগ আ পারফেক্ট ম্যাচ, সেটা অনেকে চিন্তা করে থাকে, কিন্তু এটা ইম্পসিবল। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ মায়া। এইটাতে যদি কেউ উলঝে থাকে তাহলে কিন্তু অন্তিমে পরিণতি ভালো হবে না, তাকে অনেক দুঃখ পেতে হবে বেসিক্যালি। তো সেই জন্য আমাদের লজিক্যাল অ্যানালিসিস করা উচিত যে আমার কাছে 10টা ক্যান্ডিডেট আছে, তো তার মধ্যে আমি এই ফ্যাক্টর গুলো দেখবো যে সব থেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি সে ভালো ডিভোটি কিনা। সেখানে হয়তো দেখা গেল 5জন ডিলিট হয়ে গেল, 5জন বেঁচে থাকলো। তারপর দেখলাম যেদের মধ্যে মেটেরিয়ালি এস্টাবলিশড কিনা। যদি প্রভুজি হয়, মাতাজি হলে মেটেরিয়াল এস্টাবলিশ কিনা ওই জিনিসটা অত ফ্যাক্টর করে না, ম্যাটার নেই। তো যাই হোক, মেটেরিয়াল এস্টাবলিশ কিনা সেখানে হয়তো কেটে গিয়ে হয় 2টি অপশন পড়ে রইলো। এর মধ্যে এবার আমি দেখতে পারি যে কোনটা আমার বেটার লাগছে। তারপর আবার ফ্যামিলি রিকোয়ারমেন্ট থাকতে পারে, কাস্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেগুলো বাদ দিলে তো মোটামুটি একটি পড়ে থাকবে হয়তো। তো সেই জন্য বেশি ভেবে লাভ নেই, ভগবানের উপর ভরসা করে উইল গ্রো টুগেদার, সেই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। হুম। আরেকটা বিষয় হচ্ছে, যেটা উঠে আসে সেটাও ক্লিয়ার করে দিই, যে বিষয় হচ্ছে অনেক সময় আরেকটা ক্রাইটেরিয়া থাকে ডিভোটিসদের, যে দে ওয়ান্ট টু স্টে কানেক্টেড টু রুটস। মনে করো কোনো ডিভোটি আমাদের কংগ্রিগেশনের, তো সে চিন্তা ভাবনা করে যে না, ছোট থেকে আমি বড় হয়েছি এই কংগ্রিগেশনে, এই কংগ্রিগেশনের প্রতি আমার একটা টান রয়েছে, তো আমি এই কংগ্রিগেশনের সাথে কানেক্টেড থাকতে চাই। তো সেটা ভালো চিন্তা ভাবনা। যেমন এটা একটা হয় যেটা ভক্তির আতুর ঘর, সেটার সাথে একটা স্ট্রং কানেকশন অবশ্যই থাকবে। যেমন বিভিন্ন জায়গাতে আই এম সার্ভিং, পার্সোনালি আমাদের কথাই যদি বলি, কিন্তু স্টিল যেহেতু খড়গপুর ভয়েস থেকে আমাদের ভক্তি শুরু হয়েছিল, তো সেই জায়গার প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে, সেই মানুষদের প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে, দেখলেই মনে হয় নিজের মানুষ, সেখানে যেতে না পারলে খারাপ লাগে। তো সেটা অবশ্যই থাকবে। যে কংগ্রিগেশন আমি ছোট থেকে বড় হয়েছি, ইটস লাইক, যেমন জাগতিকভাবে একজন মাতাজি তার পিতার বাড়িতে মানুষ হচ্ছে ছোট থেকে, তো সেই পিতার প্রতি আকর্ষণ থাকবে। সেই রকম ভাবেই যে কংগ্রিগেশনে বড় হয়েছি, সেই কংগ্রিগেশনের প্রতি যে আমরা নারিস্ট হয়েছি সেই আকর্ষণ অবশ্যই থাকবে। এইটা ডিনাই করার কোনো বিষয় নেই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্যান্ডিডেটদের উপর ডিপেন্ড করে। তো অনেক ক্যান্ডিডেট এরকম ভাবেন যে আমি এই কংগ্রিগেশনের সাথে কানেক্টেড থাকতে চাই নো ম্যাটার হোয়াট। এখন বিষয় হচ্ছে যদি মাতাজি হয়, যদি আমাদের কংগ্রিগেশনের প্রভুজি হয়, তাহলে সেই প্রভুজির কোনো সমস্যা নেই, প্রভুজি উইল স্টে কানেক্টেড। কিন্তু কোন একজন মাতাজি হয়তো অন্য কংগ্রিগেশন থেকে এলো, তো সেখানে একটা সমস্যা হতে পারে। যেমন একজন গৃহস্থ কাপেলের সম্বন্ধে রিসেন্টলি আমরা শুনছিলাম যে সেই প্রভুজি একজন একটা কংগ্রিগেশনের সাথে কানেক্টেড, মাতাজি আরেকটা কংগ্রিগেশনের সাথে কানেক্টেড। সেই মাতাজি আর প্রভুজির বিয়ে হয়েছে, তো সেই প্রভুজির কাউন্সিলরের যাত্রা রয়েছে, সেখানে প্রভুজি রিকোয়েস্ট করছে মাতাজিকে যে তুমিও চলো। আর একই সময় মাতাজিরও কাউন্সিলরের যাত্রা পড়েছে, তো সেইটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা। সেই মাতাজি একা চলে গেল তার কাউন্সিলরের যাত্রাতে, সেই প্রভুজি চলে গেল তার কাউন্সিলরের যাত্রাতে। তো ওইটা নিয়ে একটু টেনশন ক্রিয়েট হয় তাদের। তো এইটাই, এখানে একটা জিনিস বোঝার আছে, যে যদি বাই চান্স আমার অন্য কংগ্রিগেশনে বিবাহ হয়, মাতাজিদের জন্য স্পেশালি, তো সেইখানে কিন্তু হাজবেন্ডের কংগ্রিগেশনকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, না হলে গৃহস্থ আশ্রমে প্রবলেম হবে। ঠিক আছে? তো সেটার জন্য অনেকটাই স্যাক্রিফাইস করতে হতে পারে। যেমন কিছু কিছু ডিভোটিস যারা আমাদের কংগ্রিগেশনে ছিল মাতাজি, কিন্তু অন্য কংগ্রিগেশনে বিবাহ হয়েছে, তো তারা হয়তো সব যাত্রায় আসতে পারবে না। হ্যাঁ, সব ক্লাসও হয়তো অ্যাটেন্ড করতে পারবে না, সব অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারবে না।
তো সেগুলো তাদেরকে মেনে নিতে হবে, এই ম্যাচুরিটির দরকার। আর কেউ যদি ওটা হার্ড ডেডলাইন সেট করে, যে ওটা একটা হার্ড রিকোয়ারমেন্ট, যে না এটা আমার দরকারি, এইটা আমি ছাড়তে পারবো না, তো তখন তাহলে একটা জিনিস কনসিডার করতে হবে যে উই হ্যাভ টু ম্যারি উইদিন দ্য কমিউনিটি, যাতে কোনো সমস্যা না হয়। আমাদের কমিউনিটির মধ্যে যা অপশন রয়েছে তার মধ্যে আমাকে দেখতে হবে। তো এটা হচ্ছে বিষয়। তো আমাদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা বিষয়টা দেখি, তো পার্সোনালি আমার এটা মনে হয় যে যে কোনো ক্যান্ডিডেটের সে ভালো আছে কিনা সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাদের কংগ্রিগেশন থেকে কোনো ডিভোটি যদি অন্য কংগ্রিগেশনে যাচ্ছে, ধরো কোনো মাতাজি অন্য কংগ্রিগেশনে যাচ্ছে, এবং তারপর এটা অবশ্যই এক্সপেক্টেড যে যে তার হাজবেন্ডের কংগ্রিগেশনের সাথে বেশি কানেক্টেড থাকবে, তো সেটাতে আমরা একটু মিস করব যে এতদিন যাত্রাতে ওই মাতাজি আসতো, হ্যাঁ, কিন্তু এখন আমরা তার অ্যাসোসিয়েশন পাবো না, সেটা আমাদের টেম্পোরারি খারাপ লাগবে। কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য, যে না সেই মাতাজি তো ভালো আছে, একটা ভালো জায়গাতে সে এস্টাবলিশ একজন ডিভোটির সাথে আছে, তো সেই কারণে উই আর রেডি টু বিয়ার দ্যাট স্যাক্রিফাইস। তো আমাদের একটু খারাপ লাগবে, কিন্তু সেই মাতাজি ভালো আছে এটা ভেবে আমরা সেটাকে সহ্য করতে রাজি আছি। ঠিক আছে। তো ফ্রম আওয়ার সাইড কোনো সমস্যা নেই যদি বাইরের কংগ্রিগেশনে বিবাহ হয়, কিন্তু আমরা যদি দেখি যে আমাদের কংগ্রিগেশনে সেই মাতাজি, তার এটা হার্ড রিকোয়ারমেন্ট ছিল যে না আমি আমার এই কংগ্রিগেশনের সাথে কানেক্টেড থাকতে চাই, দিয়ে জোর করে তার বিবাহ হয়ে গেছে অন্য কোনো কংগ্রিগেশনে, দিয়ে সেই মাতাজি খারাপ আছে, তার সেখানে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, তখন সেটা শুনলে আমাদের খারাপ লাগবে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের একটাই ডিজায়ার যে আমাদের কংগ্রিগেশনের প্রভুজি এবং মাতাজি যারা রয়েছেন তারা যেন ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, ভালোভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারেন। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এবার তার জন্য তাকে যেখানে যেতে হয় যাক, তার যে অ্যাবসেন্স, যে কোনো বৈষ্ণবের বিরহ একটা দুঃখের ব্যাপার, তো সেই দুঃখটা আমরা বিয়ার করতে রাজি আছি, নো প্রবলেম। যদি মাতাজি সুখী থাকেন ওই কংগ্রিগেশনে গিয়ে, দেন উই আর রেডি। আমাদের সাময়িক দুঃখ হলেও আমরা এটা ভেবে সুখী থাকবো যে মাতাজি সুখী আছে। কিন্তু সেই মাতাজি যদি ওখানে গিয়ে সুখী না থাকেন, তখন সেটা শুনলে আমাদের খারাপ লাগবে। ওকে। তো সেই জন্য দিস ইজ, আমাদের কংগ্রিগেশনের প্রভুজি হলে তার এই সমস্যাটা নেই, কিন্তু এই ফ্যাক্টরটা দেখতে হবে যদি অন্য কংগ্রিগেশনের মাতাজি হয়, সেই কংগ্রিগেশনের মাতাজি হয়তো তার কাউন্সিলরের যাত্রাতে যেতে চাইবে, সেইখানে আমাদের প্রভুজি যদি বলেন যে চলো আমাদের পানিহাটি যাত্রাতে, সেখানে যদি না যেতে চায়, সেইখানে একটা টেনশন হতে পারে, সেটা আগে থেকে কথা বলে নেওয়া উচিত। আমাদের কংগ্রিগেশনে যদি প্রভুজি হয়, আমাদের কংগ্রিগেশনে মাতাজি হলে তাকে এই ফ্যাক্টরটা নিজের ডিসিশন নিতে হবে যে আমার রিকোয়ারমেন্টটা কি। যদি আমার হার্ড রিকোয়ারমেন্ট থাকে যে না এই কংগ্রিগেশনের সাথে আমার কানেক্টেড থাকতে হবে, না হলে আমার খুব মুশকিল হয়ে যাবে, তাহলে এই কমিউনিটির মধ্যেই আমাদের লিমিটেড অপশন হলেও সেটাতে এগিয়ে যেতে হবে। আর যদি তার মনে হয় যে না আমার ভক্তিটা ভালো হলেই হলো, সেটা মেন উদ্দেশ্য, কমিউনিটির প্রতি এত অ্যাটাচমেন্ট রেখে আমি কি করব, একই আমার এত কম অপশনস, দেন ইট ইজ পারফেক্টলি ফাইন। তো এটা মাথায় রাখতে হবে যে উই হ্যাভ টু প্রায়োরিটাইজ হাজব্যান্ডের কংগ্রিগেশন। সেইখানে কিন্তু হাজব্যান্ডের সাথে আমি ঝামেলা যেন না করি, যে না আমি তোমার সাথে থাকছি কিন্তু তোমার কংগ্রিগেশনের যাত্রাতে আমি যাব না, আমার এখানে যেতে হবে। তো সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ক্যান্ডিডেটরা যেটাতে খুশি থাকবে সেইটাতে, এটা ক্যান্ডিডেটদের পার্সোনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে। তো এই ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে। তো কম্প্যাটিবিলিটি আলোচনা করেছি, ইম্পর্টেন্স অফ গাইডেন্স ফ্রম সিনিয়র্স, ম্যাচ মেকার সিনিয়র, তাদের একটা গাইডেন্স থাকে, মেন্টারের ভূমিকা থাকে, যেমন গুরু মহারাজের যে বৈষ্ণবা ম্যারেজ ব্যুরো সেখানেও রয়েছে, যে সবসময় তারা মেন্টারকে কন্ট্যাক্ট করে যে কোনো ক্যান্ডিডেট যখনই সেখানে কোনো অ্যাকাউন্ট বানায়। তো এরপরে যখন একটা মোটামুটি ফিক্স হয়ে যায় সিনিয়রদের গাইডেন্সে যে এর সাথে এই প্রভুজির সাথে এই মাতাজির সম্ভাব্য বিবাহ হতে পারে, তখন তারা পিরিয়ড অফ অ্যাসোসিয়েশনে যায়, যেখানে তারা একে অপরের সাথে কথা বলতে পারে এবং একে অপরকে জানতে পারে। হুম, তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স টু গেট টু নো ইচ আদার, একটা লং লিস্ট অফ প্রায় 200টার মধ্যে কোয়েশ্চেন রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা
গৃহস্থ আশ্রমে প্রবেশ করার কথা চিন্তা করেছে তাদের সঙ্গে আমরা পার্সোনালি শেয়ার করেছি এই কোয়েশ্চেন গুলো। তো সেগুলো জানার মাধ্যমে একে অপরকে জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গে দেবকী মাতাজি গোলাপি চশমার বিষয়টা বারবার বলেন যে যখন আমরা পিরিয়ড অফ অ্যাসোসিয়েশনে যাচ্ছি একে অপরকে জানার চেষ্টা করছি, মেন ইনফরমেশন গুলো আগে জেনে নেওয়া উচিত। তো এখানে লং লিস্ট অফ কোয়েশ্চেন রয়েছে, কয়েকটা এক্সাম্পল দিয়ে মনে করিয়ে দিই যে তুমি কিভাবে কৃষ্ণ ভক্তিতে এসেছো, তোমার প্রেফারেন্স কি, তোমার রোল মডেল কি, কারা কারা, তুমি কোনো টেলিভিশন প্রোগ্রাম ইত্যাদি দেখো কি না, হ্যাঁ, তোমার মতে অ্যাস্ট্রোলজির ইম্পর্টেন্স কতটা, তুমি কিরকম প্রিচিং অ্যাক্টিভিটি করো, কৃষ্ণ ভক্তিতে কি কি অ্যাক্টিভিটিস তোমার ভালো লাগে, হুম, শিল প্রভুপাদের সাথে তোমার কি সম্পর্ক মনে করো, তুমি শিল প্রভুপাদকে কিরকম ভাবে দেখো, তোমার সাধনা কিরকম ইত্যাদি বিভিন্ন কোয়েশ্চেন্স রয়েছে যেগুলোর মাধ্যমে একে অপরকে আমরা ভালোভাবে জানতে পারি। তো এর মধ্যে এমন অনেক কোয়েশ্চেন রয়েছে যেটা ডাইরেক্টলি আমরা জিজ্ঞেস করতে পারবো না, সেখানে ইন্টিমেসি, হ্যাঁ, বা ফিজিক্যাল ইন্টিমেসি এগুলো নিয়েও কোয়েশ্চেন রয়েছে, সেগুলো ডাইরেক্টলি কাউকে জিজ্ঞেস করা সম্ভব নয়। সেই জন্য এই কোয়েশ্চেনেয়ারটা আমরা দিয়ে দিই, তারা তাদের অ্যান্সার রেকর্ড করে বা লিখে সেটা আমরা এক্সচেঞ্জ করে দিই, তাহলে সেটা পড়লে বা শুনলে দুজন ক্যান্ডিডেট একে অপরকে ভালোভাবে জানতে পারবে। তো এটা হচ্ছে পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন, ইম্পর্টেন্ট জিনিসগুলো জেনে নেওয়া উচিত। আর গোলাপি চশমা মানে আমি কথা বলতে বলতে সেই ব্যক্তির সাথে অ্যাটাচড হয়ে গেলাম, তখন কি হবে না, আমি নিরপেক্ষভাবে বিচার করতে পারবো না যে তার সাথে আমার বিচারধারা মিলছে কিনা, চিন্তাধারা মিলছে কিনা। তো সেটার জন্য অ্যাটাচড হওয়ার আগে ভালো করে জেনে নেওয়া ইম্পর্টেন্ট। যখন আমি কমপ্লিটলি শিওর যে না, দুজনের সাথে কথা বলে মনে হচ্ছে ইনফরমেশন গুলো পড়ে যে হ্যাঁ ভালো ম্যাচ হতে পারে, তারপর সিনিয়রদের গাইডেন্স নিয়ে আমরা আরো এগোতে পারি। সেখানে এনগেজমেন্ট বা রেজিস্ট্রি ম্যারেজ এগুলো করে রাখা যায় আগের থেকে, সোশ্যাল ম্যারেজ হয়তো কিছুদিন পরে হলো, তো তার মানে এটা কনফার্মড হয়ে গেল। তো তখন আমরা মানে বিবাহের পরে তো অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ তারা ইমোশনালি অ্যাটাচড হবে, সেটাতে প্রবলেম কিছু নেই, কিন্তু শিওর হওয়ার আগে যেন না হয় সেটা, সেটা মাতাজি বারবার বলেন, না হলে একটু সমস্যা আছে। মানে যদি শিওর হওয়ার আগে অ্যাটাচড হয়ে যায় বেসিক্যালি তোমাকে তার সাথে বিবাহ করতে হবে, কারণ অ্যাটাচড হয়ে গেছো, কিন্তু পরবর্তীকালে গিয়ে তুমি আফসোস করবে যে রে এ তো ওরকম নয় যেরকম আমি ভাবছিলাম ইত্যাদি। তো সেজন্য ইভালুয়েশনটা ভালোভাবে করে নেওয়া ইম্পর্টেন্ট। তো এনিওয়ে আমাদের যা কম অপশন, সেখানে এত কিছু ভাবার স্কোপ নেই, যা পেয়েছি কৃষ্ণের প্রসাদ হিসাবে এটা নিয়ে আমাকে চলতে হবে। হ্যাঁ, টেढ़ा है पर मेरा है ফিলোসফি নিয়ে আমাদের চলতে হবে। তো সেটা একটা ভালো, কৃষ্ণ চাপ কমিয়ে দিয়েছে অপশন কম দিয়ে। তো এটা হয়ে গেল এন্টারিং গৃহস্থ আশ্রম, এই পর্যন্ত মোটামুটি আমরা আলোচনা করেছি। তো নেক্সট আমরা যাচ্ছি ডিউরেশন অফ দ্য পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন, কতদিন ধরে একে অপরকে জানার প্রসেসটা চলবে, হুম, সেটা আমাদের দেখতে হবে। তো মাতাজি বলছেন যে এটা কয়েক সপ্তাহ হতে পারে, কয়েক মাস হতে পারে, কয়েক বছর হতে পারে। When entering Grihastha ashram, Lord Krishna recommends that we don't find our own partner, but accept the help of trusted persons. In this case, the period of association may be rather short, not more than a few weeks or months. Since experienced matchmakers have gone through initial screening process, a qualified selection has already been made. Then, if the questions introduced in the previous chapter are being discussed on the proper guidance, the two candidates can determine after a few weeks whether or not they want to go ahead with a marital relationship. Very very important, এটাকে যেন আমি ঝুলিয়ে না রেখে দিই 2 বছর ধরে। তো এখানে কি বলছে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, Lord Krishna recommends that we don't find our own partner. কারণ সেটা করলে ভুল হওয়ার চান্স আছে। যে ম্যারেজ ক্যান্ডিডেট সে যদি নিজের জন্য পার্টনার সিলেক্ট করে, 90% চান্স আছে যে সে ভুল করবে। তার কারণ তার মধ্যে একটা কি বলবো, মানে সে বায়াসড হয়ে যাবে, মানে তার মধ্যে একটা নিড রয়েছে। যেমন ফর এক্সাম্পল
মাতাজি, যে কোনো মাতাজি, তাদের অ্যাকচুয়ালি দেবকী মাতাজি এবং কৃষ্ণের যে সিস্টেম, কম বয়সে বিবাহ হওয়া উচিত। কারণ বেশি বয়স হলে তার মধ্যে একটা নিড তৈরি হয় যে আমার একজন সাপোর্ট দরকার, প্রভুজিকে দরকার। তো সে যদি নিজে নিজে নিজের ক্যান্ডিডেট ফিক্স করে, তাহলে মানে 90% কেসে অবশ্যই ভুল হবে। কারণ সে, তার মধ্যে অলরেডি সেই নিডটা রয়েছে, সে অলরেডি গোলাপি চশমা পরে নিয়েছে কাইন্ড অফ। তো সে অনেক কিছু বিচার না করে একটা ক্যান্ডিডেটকে উঠিয়ে নেবে, যে মোটামুটি দেখা যাচ্ছে যে শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশনের বেসিসে উঠিয়ে নিল কোনো ক্যান্ডিডেটকে, আর কিছু না দেখে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তো সেই জন্য লর্ড কৃষ্ণ রেকমেন্ডস দ্যাট উই ডোন্ট ফাইন্ড আওয়ার ওন পার্টনার। ঠিক আছে। তো তারপরে কি বলা হচ্ছে যে বাট অ্যাকসেপ্ট দ্য হেল্প অফ ট্রাস্টেড পারসন। তো মেন্টর, ম্যাচ মেকার, ট্রাস্টেড ম্যাচিওর পারসনস, তারা কি করবে, সাজেস্ট আ ফিউ অপশনস। সেই অপশনগুলোকে নিয়ে ইভালুয়েশন করব, শর্ট লিস্ট করব কয়েকজনকে। তারপরে কোয়েশ্চেন অ্যান্সার এক্সচেঞ্জ হবে, একে অপরকে জানা। একে অপরকে জানার পর ফিউ উইকস অর মান্থস, তো এই ফিউ উইকস অর মান্থস, এটা নিয়েও কোয়েশ্চেন হতে পারে। ফিউ উইকস মানে কত, 200 উইকও হতে পারে সেটা, বা 25 মান্থও হতে পারে। তো ফিউ উইকস বা মান্থস মানে 200 সপ্তাহ, বা 25 মান্থ নয়, সেটা বুঝতে হবে। তো সেখানেও একটা নাম্বার বলে দেওয়া বেটার, হার্ডলি 3 to 6 মান্থস, এটা একটা গুড পিরিয়ড। 6 মান্থসটা তবুও অনেক বেশি। কোয়েশ্চেন অ্যান্সার এক্সচেঞ্জ বা 3 to 4 মান্থস, মানে 4 4 16 উইকস, প্রায় 3 to 4 মান্থস ম্যাক্সিমাম আমাদের টাইম নেওয়া উচিত। দেন ফাইনাল ডিসিশন, যে আমি এর সাথে গৃহস্থ আশ্রমে যেতে চাই কিনা। তারপরে খুব তাড়াতাড়ি অ্যাটলিস্ট এনগেজমেন্ট করে নেওয়া উচিত, যে ফিক্স হয়ে গেল, বাস আমি অন্য কোনো দিকে আর ভাববো না, একটা চাপ মাথা থেকে সরে গেল। ঠিক আছে। তো দিস ইজ দ্য প্রসেস। Approaching the question in a prayerful mood, they'll be able to make a good decision that feels right from deep within their hearts. They are not head over heels, enamored with each other, and thus have a clear vision of the situation. Even though attraction and affection are, of course, also there. On the other hand, if we find our partner ourselves, then no initial filtering process by senior experienced devotee has taken place. তো মেন্টর, ম্যাচ মেকার, ট্রাস্টেড পারসনস, এখানে একটা স্টেপ রয়েছে, ইনিশিয়াল ফিল্টারিং। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো অভিজ্ঞ ব্যক্তিরা কয়েকটা অপশন আমাকে বেছে দিয়েছেন, তার মধ্যে তুমি চয়েস করতে পারো। কিন্তু এই জগতে আমি বেরিয়ে গেলাম, যে মাতাজি প্রভুজি কারা আছে আমি নিজে চয়েস করতে আরম্ভ করে দিলাম, সেটা ঠিক নয়। যেমন আগেকার দিনে স্বয়ম্বরেও অনেকে বলবে না, স্বয়ম্বরে তো নিজে চুজ করতো ক্যান্ডিডেট কার গলায় মালা পরাবে। কিন্তু ওয়েট ওয়েট, তার পিতা একজন সুযোগ্য ট্রাস্টেড ম্যাচিওর ব্যক্তি ব্রাহ্মণ বর্গের সহায়তা নিয়ে বিভিন্ন রাজকুমারদেরকে ইভালুয়েট করে কয়েকটি পসিবল অপশনসকেই রাজকুমারীর সামনে নিয়ে আসতেন, তার মধ্যে থেকে সেই রাজকুমারী চয়েস করতেন। তো সেই কাজটা মেন্টর, ম্যাচ মেকার, ট্রাস্টেড ম্যাচিওর পারসন বা পেরেন্টস, তারা যদি কৃষ্ণ কনসিয়াস ডিভোটি হয়, তাহলে তো তো এই ধরনের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে ইনিশিয়াল ফিল্টারিং হওয়ার পর তার মধ্যে থেকে আমরা চয়েস করতে পারি। ঠিক আছে। তো সেটা খুব ইম্পর্টেন্ট। আর ফাইনাল ডিসিশন হওয়ার পর যদি আমার মনে হয় যে কোনো সমস্যা নেই, দেখো আবার আমি একটা কথা মনে করিয়ে দিই, যে অপশনগুলো দেবে, কলিযুগের মানুষ তো আমরা, পছন্দ আমার কাউকে হবে না, কারণ কেউ বিষ্ণু নয় এদের মধ্যে মাতাজিদের জন্য। আর জেনারেলি প্রভুজিদের সমস্যাটা কম থাকে, তাদের এক্সপেকটেশনটা একটু কম, এটা আমাদের
পার্সোনাল এক্সপিরিয়েন্স যে প্রভুজিদের এক্সপেকটেশনটা কম, তো তাদের জেনারেলি কোনো অসুবিধা নেই, কারণ মাতাজিদের ক্ষেত্রে বিশেষ কয়েকটা ফ্যাক্টর রয়েছে, কিন্তু প্রভুজিদের ক্রাইটেরিয়াটা বেশি। মানে তাকে মেটেরিয়ালি এস্টাবলিশ হতে হবে, ভালো ডিভোটি হতে হবে, ইত্যাদি ইত্যাদি, ব্লা ব্লা ব্লা। তো একজন মাতাজি যখন প্রভুজিকে চয়েস করছে, তার ক্রাইটেরিয়া গুলো অনেক বেশি হয়। জেনারেলি প্রভুজি যখন মাতাজিকে চয়েস করছে, তার ক্রাইটেরিয়া গুলো কম হয়। ঠিক আছে, তো এটা আবার বলে দেওয়া হচ্ছে যে যখন ইনিশিয়াল ফিল্টারিং এর পর কয়েকটা অপশন আসবে, পছন্দ আমার কাউকেই হবে না, কারণ কেউ বিষ্ণু বা লক্ষ্মী নয়। এটা আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তো আমাকে কি দেখতে হবে, যে কার সাথে সমস্যা নাই সেটা দেখতে হবে। পছন্দ আমার কাউকেই নয়, কার সাথে সমস্যা নাই সেইটা দেখতে হবে। ইজ দেয়ার এনি রেড ফ্ল্যাগ? যদি না থাকে, জিরো হলেও চলো, গুড এনাফ। নেগেটিভ না হলেই হলো, পজিটিভ আমার কাউকেই লাগবে না। পজিটিভ বিয়ের পর তুমি একে অপরকে বানাবে, সেটাই করার ব্যাপার। তার থেকে বেটার আগের থেকে কিছু পাওয়া যাবে না, যেরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যা কথা বলছে। আমার সমস্যা না থাকলেই দ্যাট ইজ ফাইন। হুম। তো ফাইনাল ডিসিশন এখানে, ইফ দেয়ার আর নো রেড ফ্ল্যাগস, যদি কোনো নেগেটিভ বিষয় না থাকে, দেন ইউ ক্যান প্রসিড। তো ইনিশিয়াল ফিল্টারিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। দাস মোস্ট লাইকলি আওয়ার চয়েস ইজ বেসড অন bodily attraction, unfulfilled needs. Exactly, Mataji is addressing that point. Rather than spiritual compatibility, if I choose and no filtering by mature devotees, then কি হবে? আমি যদি নিজে চয়েস করি, ইনিশিয়াল ফিল্টারিংটা যদি না হয়, I will choose based on bodily attraction and unfulfilled needs. তো এই জন্য আমরা বলি যে মাতাজির বই, তো হ্যাঁ, মাতাজির বইগুলো পড়ে আমাদের এটা মনে হয় যে ইয়েস, তো তিনি যেন পরমাত্মা যেন ওনাকে ডিক্টেট করছে। তো এটা কেন মনে হয়? তার কারণ হচ্ছে উনি এক্স্যাক্টলি জানেন যে হোয়াট ইজ আওয়ার প্রবলেম এবং কি কারণে আমরা এটা করছি। Thus, most likely our choice is based on bodily attraction and unfulfilled needs rather than spiritual compatibility and mutual service goals. In this way, we may have to live through this period of being in love, or more precisely in lust, until we can recognize with a cool and sober mind whether our partner is suitable candidate for marriage. তো জেনারেলি আমরা এই বডিলি অ্যাট্রাকশন, যেটা বেসিক্যালি লাস্ট, সেটার উপর বেস করে চিন্তা করে থাকি যে আমাদের পার্টনার সুটেবল কিনা। যদি আমরা নিজেরা চয়েস করি তাহলে এই প্রবলেমটা হতে পারে। It may take 1 or 2 years until the infatuation has faded away before we can see whether we have similar expectation and visions of a possible future family in Krishna consciousness. The end result in the best case may be a loss of time where we could have been in proper relationship, perhaps already raising nice children and performing devotional service together. তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলছেন মাতাজি, যে অনেক সময় আমরা যদি বডিলি অ্যাট্রাকশনের বেসিসে নিজেরা চয়েস করে নিই, তখন কি হতে পারে না, বিবাহের পরে আমরা দেখলাম যে না, অ্যাকচুয়াল ব্যক্তিটা আলাদা, আমি যেরকম ভাবছিলাম সেরকম নয়, তখন প্রবলেমগুলো উঠে আসে। তো তখন দুটো জিনিস হতে পারে। সব থেকে খারাপ কি হতে পারে? ডাইভোর্স, যে আমি এর সাথে থাকতেই পারবো না, আমি ভুল চিনেছিলাম। আর সব থেকে ভালো কি হতে পারে, মানে এটা প্রবলেম তো বটেই, খুব খারাপ হলে ডাইভোর্স হয়ে যাবে। আর খুব ভালো যদি হয় তাহলে কি হবে? তাহলে টাইম লস হবে, মানে সেটাও ক্ষতি, কিন্তু কম ক্ষতি। মানে হয়তো 3-4 বছর লেগে গেল একে অপরকে ঠিক করতে, মোটামুটি একটু একটু এমন অ্যাডজাস্ট করতে যে আমরা থাকতে পারবো। তো মাতাজি বলছে যে এই টাইমটা লস হতো না যদি আমরা একে অপরকে ভালোভাবে জেনে বিবাহ করতাম। আগে থেকে আমরা একে অপরের কি নিডস সেগুলো বলে দিতাম,
তাহলে এতদিনে হয়তো সুন্দর আমরা কৃষ্ণ কনসিয়াস যে চিলড্রেন তাদেরকে মানুষ করতে পারতাম। তা না করে আমাদের 5 বছর লেগে গেল আমাদের ম্যারেজটাকে বাঁচাতে। বোঝা গেল? তো নিজেরা চয়েস করলে কি হতে পারে সেটা মাতাজি বলছেন, তার কনসিকুয়েন্স। ইন ওয়ার্স্ট কেস ডাইভোর্স, হুইচ ইজ মানে এটা ট্রমাটিক সিচুয়েশন, যে ডাইভোর্স হয়ে যাওয়া মানে সেই ক্যান্ডিডেটের মেন্টাল স্টেট কমপ্লিটলি জিওপার্ডাইজড হয়ে যায়। দুটো ফ্যামিলি সাফার করে, ফ্যামিলির আদার মেম্বাররা সাফার করে। মনে করো কোনো মাতাজি ডাইভোর্স হয়েছে, তো তার ফ্যামিলিতে যদি আরো বোন বা আরো কোনো মেম্বার থাকে তাদের বিয়েতেও প্রবলেম হয়ে যায়। বাবা মার উপর এক্সট্রা বার্ডেন, সোশ্যাল স্টিগমা, মেনি মেনি প্রবলেমস। তো এই সিচুয়েশন আমরা কেউ পড়তে চাই না। তো সেজন্য আমাদের অবশ্যই যে ম্যাচ মেকার, মেন্টর, ট্রাস্টেড ম্যাচিওর পারসনস তাদের সাহায্য নেওয়া উচিত, এবং বিবাহের পরেও তাদের সাহায্য নেওয়া উচিত, যারা এক্সপিরিয়েন্স গৃহস্থাস, যে বিবাহে আমার এই সমস্যা হচ্ছে, এইটার সাথে কিভাবে হ্যান্ডেল করব। তো সেইভাবে চেষ্টা করা উচিত যে ডাইভোর্স পর্যন্ত যেন সিচুয়েশনটা কোনোদিন না এগোয়। ইন ওয়ার্স্ট কেস ডাইভোর্স হতে পারে, আর বেস্ট কেসে কি হতে পারে, লস অফ টাইম। A main reason people feel the need for additional association before entering marriage is to know the other person more deeply. Interestingly, the other devotees who know this person well and have served with him or her may be a more reliable source of information. They can give us a lot of details from their own personal experience. How responsible is he? How does he conduct himself in the community of devotees, etc.? Is he honest, trustworthy, punctual, reliable, cooperative? Does he have a tendency to get angry, violent, etc.? How is his sadhana and general service attitude? তো মাতাজি বলছে যে বিয়ের আগে আমরা অনেক সময় এটাকে ঝুলিয়ে রাখি না, যে 1 বছর ধরে আমি তাকে দেখি তারপরে বিয়ে করবো। তো বলছে অত দেখার কিছু নাই, ঠিক আছে? তো তোমার যদি তার সম্বন্ধে জানতে হয়, যারা তাকে ছোট থেকে চেনে তাদের থেকে তুমি ফিডব্যাক নিয়ে নাও। তো একটা হতে পারে যে একজন প্রভুজির সাথে একজন মাতাজির বিয়ে হচ্ছে, তো সেই জন্য প্রভুজি আর মাতাজি একে অপরকে বেশি চেনে না, কিন্তু প্রভুজির মেন্টারের সাথে আমি কথা বলতে পারি যে কিরকম ফিল করছেন। বা দুজনে আলাদা মেন্টার হলে এনার মেন্টার ওনার মেন্টারের সাথে কথা বলতে পারে যে আপনি তো ওকে অনেকদিন ধরে দেখছেন, আপনি কি কি কিরকম বুঝছেন, তার সার্ভিস অ্যাটিটিউড কিরকম, তার রেসপন্সিবিলিটি কিরকম, ট্রাস্টওয়ার্দি কিনা, পাংচুয়াল কিনা, রিলায়েবল কিনা। তো যে তাকে চেনে তার থেকে শুনে নাও, টাইম ওয়েস্ট করার কি আছে? প্রভুপাদ এটা বলেন না যে এক্সপেরিমেন্ট করে টাইম ওয়েস্ট করার তো আমার দরকার নেই, অথরিটি থেকে শুনে নাও, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে। সেই জন্যই তো বৈদিক নলেজ এই জন্যই তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, শব্দ ব্রহ্ম, শব্দ প্রমাণ বেসিক্যালি, যে অথরিটিরা অলরেডি এই নলেজটা তৈরি করে রেখেছে, আমি ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করতে পারি, আমাকে এক্সপেরিমেন্ট করে করে জানার দরকার নেই। ওকে, তো ফর গেটিং টু নো দি আদার পারসন কি করতে হবে? আস্ক পিপল হু নো দেম বেটার। তাহলে কি হবে, আমাদের এই পিরিয়ড অফ অ্যাসোসিয়েশনটাকে বেশি দিন ঝুলিয়ে রাখার দরকার নেই। 3 to 4 মান্থসের মধ্যে we have to decide. Hence it is advisable to consult with senior devotees who have observed the person and have worked with him in devotional service. Needless to say, those senior devotees have to understand the importance of being open and honest. Ask people, সেটাকে রিপ্লেস করে দিচ্ছি, ask senior devotees. তো হ্যাঁ, এখানে কিন্তু অনেস্ট হতে হবে, মানে এরকম নয় যে বিয়েটা যা হোক করে লাগিয়ে দিতে হবে, সেই জন্য প্রভুজির সম্বন্ধে আমি বাড়িয়ে বাড়িয়ে কিছু একটা বলে দিলাম। তো মেন্টারেরও সেটা রেসপন্সিবিলিটি যে অনেস্ট ফিডব্যাক দিতে হবে। ঠিক আছে, ওকে। হুম, অনেক সময় এরকম হয় যে প্রভুজির একজন মেন্টার মাতাজির একজন মেন্টার যদি হয়,
তো দেখা যাচ্ছে যে প্রভুজির যে মেন্টর, সে দেখছে এর মধ্যে অনেক সমস্যা আছে, তো এর বিয়ে হওয়া মুশকিল আছে। তো সে তখন যে মাতাজির মেন্টর, তাকে বলে দিল সব ভালো ভালো, যা হোক করে এই বেরিয়ে গেলে ভালো, একে নিয়ে আমার বিরাট টেনশন, এর কার সাথে বিয়ে হবে, একে যা হোক করে বিদায় করতে হবে, সেজন্য আমি ভালো করে ভালো ভালো বলে দিই। হ্যাঁ, কিন্তু একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যদি প্রভুজি আর মাতাজির মেন্টর যদি সেম হয়, তাহলে সেখানে তার বিদায় করার ব্যাপার নেই, দুজনেই তার সন্তানের মতো। তো সেখানে সে দুজনকেই চেনে, সে তার কাছে আরো অপশন আছে, সে জানবে যে কার সাথে কার ম্যাচটা বেটার হবে, কে কিরকম নেচারের, সে দুজনকেই দেখেছে। তো যাই হোক, এখানে মেন্টরদের অনেস্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। রাদার দেন হাইডিং সাম ফ্যাক্টস, ইন এনি কেস সুনার ও লেটার উই উইল ফাইন্ড আউট অ্যাবাউট দ্যাট পার্সন শর্টকামিংস। তো বিয়ে হওয়ার কিছুদিনের পর মধ্যেই কিন্তু সব খোলসা হয়ে যাবে, তখন ক্লিয়ারলি ধরা পড়ে যাবে যে মেন্টর মিথ্যা কথা বলেছিল। We will find out about that person's shortcomings, okay? The other people may be more reliable source of information than our own mind and senses, which are blinded by rose-colored glasses. After all, how much can we really see ourselves? Oh, beautiful. So মাতাজি বলছে যে তুমি কি মনে করছো যে 1 বছর আমি তাকে দেখলেই তুমি বুঝে যাবে? তুমি 1 বছর কেন, 5 বছর দেখলেও তাকে বুঝতে পারবে না। তার মেন্টর তাকে যেভাবে চেনে, মানে একজন মাতাজি যদি একজন প্রভুজিকে বুঝতে চাইছে, তো সে যদি 5 বছরও থাকে তার সাথে, বুঝতে পারবে না তার অ্যাকচুয়াল নেচার। এইখানে একটা আমি নিজস্ব এক্সপিরিয়েন্স বলতে চাই, যে জেনারেলি এই প্রকৃতি মাতার নিয়ম হচ্ছে যে, দেখো, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, ভেরি সায়েন্টিফিক জিনিস, যে প্রকৃতি মাতা কি চায়, যে পুরুষ এবং নারী যেন একসাথে আসে, তারা রিপ্রোডাকশন করে এবং প্রজেনি বাড়তে থাকে, রাইট? তো যে কোনো প্রজাতিতে তুমি দেখবে, ইনসেক্ট থেকে আরম্ভ করে বার্ডস, অ্যানিমেল, সব জায়গাতেই প্রকৃতি এমন একটা সিস্টেম করে রাখে যে পুরুষরা স্ত্রীকে আকর্ষণ করার কিছু মেকানিজম রয়েছে, আর স্ত্রীদেরও পুরুষকে আকর্ষণ করার কিছু মেকানিজম রয়েছে। সেটা হতে পারে হয়তো স্ত্রী ব্যাং বা পুরুষ ব্যাং একে অপরকে ডাকছে একটা পার্টিকুলার ভয়েস করে। একটা কোনো জায়গাতে দেখছিলাম ভিডিওতে, যে একটা বিশেষ প্রকারের মাছ, জানি না তোমরা দেখেছো কিনা, সমুদ্রের বুকে একটা বিশেষ আলপনা দেয় তার ফিমেল পার্টনারকে আকর্ষণ করার জন্য, যে বিউটিফুল আলপনা। তো এরকম প্রকৃতির নিয়ম হচ্ছে যে মেল আর ফিমেল একে অপরকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু মেকানিজমস দিয়েছে। তো মানুষের ক্ষেত্রে সেটা কি? মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে যে মাতাজি যারা রয়েছে ফিমেল, তাদেরকে দেখতে সুন্দর করেছে যাতে মেলরা অ্যাট্রাক্টেড হয়, ওকে? আর তাদের সেইভাবে কথা বলার ভয়েস ইত্যাদি এমন ভাবে দিয়েছে যে সেগুলো যেন মেলদের কাছে মনোমুগ্ধকর হয়, যাতে সে অ্যাট্রাক্টেড হয়। দেখো, প্রকৃতি কিন্তু চাই জনসংখ্যা বাড়াতে, প্রকৃতির এটা উদ্দেশ্য নয় যে তুমি মোক্ষ পাবে কিনা, এটা ভালো করে মাথায় ঢুকাতে হবে। মোক্ষ পেতে গেলে আমাকে এগুলোর এগেনস্টে যেতে হবে। প্রকৃতির নিয়ম হচ্ছে ভালো করে রসিয়ে বসিয়ে মেটেরিয়াল ওয়ার্ল্ডে থাকো, একদম খুঁটি গেড়ে এখানে থাকো তুমি, আর ভালো করে বংশ বিস্তার করো, বাস, আর কিছু চাই না। এখান থেকে বেরোনোর কথা সাধু, গুরু, বৈষ্ণব, শাস্ত্র এরা বলবে, কিন্তু প্রকৃতির নিয়ম কি, যে ভালো করে মেটেরিয়াল ওয়ার্ল্ডে থাকো। হুম। তো যেরকম ভক্তিবিনোদ ঠাকুর নৃসিংহদেবকে বলছেন সেই প্রার্থনাতে, যে কবে নৃসিংহদেব আমাকে বলবে এসো এসো বৈশ হে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে, সেরকম প্রকৃতি মাতা মায়াদেবী বলেন এসো এসো বৈশ হে বৎস এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে। তো সাধুরা বলবেন যে তুমি ধামে থাকো, আর মায়াদেবী বলবেন এসো এসো ভালো করে আরো বসো মেটেরিয়াল ওয়ার্ল্ডে। তো প্রকৃতি যেমন মাতাজিদেরকে এই সমস্ত ফিচার দিয়েছেন প্রভুজিদের অ্যাট্রাক্ট করার জন্য, প্রভুজিদেরকে একটা ফিচার্স দিয়েছেন, সেটা কি? যদি কোনো প্রভুজির কোনো মাতাজিকে ভালো লাগে, এই যে মাতাজিরা একটু ভালো করে শুনে নয় কথাটা, হুম, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যদি কোনো প্রভুজির কোনো মাতাজিকে ভালো লাগে, তো প্রকৃতি মাতা প্রভুজিদেরকে এত অ্যাক্টিং করার স্কিল দিয়েছে যে সেই মাতাজির কোনো ক্ষমতাই নেই ধরতে পারবে যে এ অ্যাক্টিং করছে পুরো আমাকে ইমপ্রেস করার জন্য। এ সমস্ত প্রভুজিরা বুঝতে পারছেন।
আর মাতাজিরা শুনে এটা অবাক হবেন, হ্যাঁ এগুলো অ্যাক্টিং। ইয়েস, এটাই হচ্ছে রিয়েলিটি। তো এটা জেনে নাও যে তুমি কোনোদিনই সেই অ্যাক্টিংটা ধরতে পারবে না, কারণ মায়াদেবী প্রভুজিকে সাপোর্ট করছে এটা করতে। যেমন একটা প্রভুজি একটা মাতাজির সৌন্দর্য বা তার ভয়েস দেখে কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারবে না, যতই চেষ্টা করুক সে। সেই জন্য প্রভুপাদ ঘি আর আগুনের এক্সাম্পল দেন, যে বাটারকে 10,000 বছর ধরে ফ্রিজে জমিয়ে রাখলেও যদি আগুনের কাছে আনা হয়, সেই বাটার কিন্তু গলে যাবে। তো এটা জেনে রাখো যে প্রকৃতি বা মায়াদেবী দুজনকেই সাপোর্ট করে। ফিমেলদের ফেমিনাইন যে অ্যাট্রিবিউটস, সেগুলো দেখে মেলরা অ্যাট্রাক্টেড হবেই হবে। সেই রকম মেলদের যে অ্যাক্টিং, সেটা ফিমেলরা ধরতেই পারবে না। সেই জন্য বহু কেসে যদি কোনো প্রভুজি ঠিক করে যে এই মাতাজিকে আমাকে ইমপ্রেস করতে হবে, তো সে প্রকৃতি মাতার হেল্প পাবে। এমন অ্যাক্টিং করবে সে মাতাজি বুঝতেই পারবে না। এবং সেইটা পসিবল হবে না যদি কোনো মেল তাকে জাজ করে। একজন পুরুষের সামনে সেই নাটকটা সে কোনোদিন করতে পারবে না। ঠিক আছে, এটা বিরাট ইম্পর্টেন্ট একটা সায়েন্স। অ্যান্ড প্র্যাকটিক্যালি আই হ্যাভ এক্সপিরিয়েন্স দিস মেনি টাইমস, মেনি এক্সাম্পলস। হ্যাঁ, এবং আমি নিজেও যেহেতু পুরুষ দেহে রয়েছি, তো সেই জন্যে এই জিনিসটা জানি। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে, আর মাতাজি যিনি পরমাত্মার স্বরূপ, তিনি একই কথা বলছেন। তো বেসিক্যালি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু বিশাল কিছু উদ্ধার করে দিতে পারবো না তার সাথে কথা বলে। আমি 5 বছর ধরে কথা বললেও তার অ্যাক্টিং আমি ধরতে পারবো না। বিয়ের পর দেখবো আমি কমপ্লিটলি ডিফারেন্ট ব্যক্তি। সেই জন্য অবশ্যই কোনো প্রভুজিদের যাঁচটা কোনো সিনিয়র পুরুষ ভক্তকে দিয়ে করানো উচিত, যে তাকে বহুদিন ধরে চেনে। তার সামনে কোনো জারি জুরি কাজ করবে না। ওকে, দিস ইজ দ্য সায়েন্স। খুব ভালো করে মনে রাখবে। As senior devotees who know them better, তো এখানে অ্যাডিশনাল যেটা পয়েন্ট, ডোন্ট জাজ yourself, you cannot understand the subtleties. তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, introduction is done. Long period of association, short period of association, chastity, shyness, terminating the period of association, কতটা বলছে importance of faith, firm commitment, vows. সেকশন অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে। হুম, ওকে, ঠিক আছে। তো আজকে আর নতুন স্টার্ট করছি না। এরপরে রয়েছে লং পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন, শর্ট পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন, হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ফেথ, ফার্ম কমিটমেন্ট টু আওয়ার ভাউজ। এই 4টে টপিক রয়েছে, আজকে আমরা ইন্ট্রোডাকশনটা কভার করলাম। ঠিক আছে, তো নেক্সট দিন আমরা নেক্সট টপিক স্টার্ট করব। সো অনেকগুলি ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে আলোচনা হয়েছে, তো আশা করি বুঝতে পারছো তোমরা জিনিসগুলো। তো এগুলোর উপর বেশ করে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। আরো কয়েকটা অ্যাডিশনাল জিনিস বলে দিই এই প্রসঙ্গে, যেটা মনে আসছে। যে প্রথম কথা, আহ দেখো, গৃহস্থ আশ্রম মানে কি? আমাদের কিছু মেটেরিয়াল ডিজায়ার্স রয়েছে, সেটা ফুলফিল করার জন্য আমরা গৃহস্থ আশ্রমে যাচ্ছি, রাইট? তো মেটেরিয়াল ডিজায়ার্স মানে, আমি পিওর ডিভোটি নয়, এই জগতে কেউই পিওর ডিভোটি নয়। ঠিক আছে, আমার কিছু মেটেরিয়াল ডিজায়ার্স রয়েছে। তো আমি কিভাবে করব সেটাকে? জোর করে না, এই মেটেরিয়াল এটা আমার করা চলবে না, এরকম ভাবে জোর করে দমিয়ে দেওয়া সম্ভব নয়। এরকম জমাতে জমাতে একদিন বাস্ট করবে। সেদিন আমার মন বলবে না আমি কিছু শুনবো না, আমার এটাই দরকার, দিয়ে আমি দরকার হলে ভক্তি করবো না, দরকার হলে তবু এটা দরকার আমার, খুব বাড়াবাড়ি করে দেবো। তো সেই কারণে কি দরকার, না গৃহস্থ আশ্রমের মাধ্যমে রেগুলেটেড সেন্স গ্র্যাটিফিকেশন, সেটার মাধ্যমে, যেমন কারোর হতে পারে যে আমি আহ এই জগৎটাকে একটু ভোগ করতে চাই। ঠিক আছে, এই জগতের ভালো ভালো জিনিস আমি দেখতে চাই, ভালো ভালো জায়গায় যেতে চাই, ভালো খেতে চাই, হ্যাঁ কিছু মুভিজ দেখতে চাই আমি, বা যে বডিলি প্লেজার সেটা আমি নিতে চাই।
তো এরকম ধরনের বিভিন্ন আমাদের এক্সপেকটেশন থাকে, তো সেটা খারাপ কিছু নয়, সবারই থাকে, নাহলে আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডে আসতাম না। কিন্তু গৃহস্থ আশ্রম মানে ইন আ কৃষ্ণ কনসিয়াস ওয়ে সেগুলো আমাদের করতে হয়। ভালো খেতে বারণ করছে না, তুমি ভালো রান্না করো, ভগবানকে ভোগ লাগাও, খাও। হাইয়েস্ট স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমার ভালো লাগছে তাই আমি রান্না করছি দিয়ে ভগবানকে ভোগ লাগাচ্ছি, এটা ঠিক নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিন্তু ইট ইজ ফাইন যদি তোমার ওই ডিজায়ারটা আছে। তো আমার কিছু ভালো খেতে মন যাচ্ছে, তো বানাও, ভগবানকে ভোগ দিয়ে খাও। কিন্তু খেয়ে আমি ভুলে গেলাম, খুব ভালো লাগলো, তৃপ্তি করলাম, দিয়ে ঘুমিয়ে গেলাম, সেরকম নয়। খেয়ে আমার একটা রিপেন্টেন্স হওয়া উচিত যে সবই ঠিক আছে, আমার ফেভারিট খাবারটা খেতে পারলাম, ভোগও লাগিয়ে দিলাম, কিন্তু এটা ঠিক নয়। তো ভগবান আমাকে সাহায্য করো যে একদিন যেন আমার চেতনা এরকম হয় যে আমি নিজে খাবার জন্য তোমাকে ভোগ লাগাবো না, তোমার সন্তুষ্টির জন্যই তোমাকে ভোগ লাগাবো। তো কিছু কিছু জিনিস আমাদের হাতের বাইরে, উই ক্যানট ডু এনিথিং। আমরা শুধুমাত্র প্রে করতে পারি। আগের দিন বৈষ্ণব এটিকেট ক্লাসে আমরা বলছিলাম যে অ্যাটেন্টিভ চ্যান্টিং এর ফল কৃষ্ণ প্রেম নয়। অ্যাটেন্টিভ চ্যান্টিং এর ফলে আমরা দেখতে পাবো আমাদের মধ্যে কি কি শর্টকামিংস রয়েছে। দেন আমাদের ওই দৈন্যটা আসবে, সেই দৈন্যতা সহকারে যখন আমি ভগবানের কাছে প্রে করব যে ভগবান আমি এত পতিত, আমি তো জানতামই না। তো আমার এই কারেন্ট অবস্থা দেখে আমার আগে যদিও বা একটু ভরসা ছিল যে আমি নিজেকেই ঠিক করে নিতে পারবো সাধনার দ্বারা, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার পক্ষে নিজেকে ঠিক করা সম্ভবই না। সো কৃষ্ণা, আই টেক কমপ্লিট শেল্টার অফ ইউ। তুমি যদি আমাকে না শোধো তাহলে আমার কোনো আশা নাই। এরকম ডেসপারেশন নিয়ে যখন আমি প্রে করব কৃষ্ণের কাছে, সেইটা হচ্ছে আমাদের গোল, যে কবে এই ডেসপারেশন নিয়ে আমি কৃষ্ণের কাছে প্রে করতে পারবো। হৃদয় শোধন আর কৃষ্ণের বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। কবে আমার হৃদয় শোধন হবে আর কৃষ্ণের বাসনা আসবে, তো সেই ডেসপারেশন নিয়ে প্রে করাটা ইম্পর্টেন্ট। তো গৃহস্থ আশ্রমে সেন্স গ্র্যাটিফিকেশন কিছু কিছু অ্যালাউড, অবশ্যই শাস্ত্রসম্মত হতে হবে। আমি বলতে পারি না গৃহস্থ আশ্রমে আছে আমি মাংস খাবো আজকে, শাস্ত্রসম্মত হতে হবে। ঠিক আছে, যা খাবে খাও, ভগবানকে ভোগ লাগিয়ে খাও, হাইয়েস্ট ফর্ম অফ ডিভোশনাল সার্ভিস নয় সেটা, কিন্তু কোনো না কোনো শাস্ত্রের স্টেটমেন্টকে ফলো করেছে। যৎ করোসি যৎ স্নাসি যৎ জুহোসি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষু মদার্পণম। ভাগ্যিস ভগবান এই শ্লোকটা বলেছিলেন। তাই আমরা এগুলো করলেও আর পাপ হচ্ছে না, ভাগ্যিস ভগবান বলে দিয়েছিলেন যা খুশি করো তুমি, শুধু আমাকে অর্পণ করে করো। ওহ, ভাগ্যিস সেটা ছিল, নাহলে কি করতাম। তো সেই জন্য পাপ হবে না, কিন্তু ওইটা করার পর হ্যাঁ এটা তো আমার অধিকার, রান্না করবো, ভগবান ভোগ লাগাবো, খাবো, ঘুমাবো, বাস। এই অ্যাটিচিউডটা নয়। ভগবান কৃপা করে আমাকে খেতে দিচ্ছে, ভালো কথা, কিন্তু আমার একটা রিপেন্টেন্স থাকা উচিত যে কিন্তু আমি কবে ভালো ভক্ত হতে পারবো, এখন আমার এইসব খাবার প্রতি ইচ্ছা। হুম। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলো করো আমি বড় দুঃখী। তো হুম, এই যে বিষয় বাসনা থেকে কিভাবে আমরা উদ্ধার পাবো, গৌরনিতাইয়ের কাছে প্রার্থনা করা উচিত। প্রার্থনা এগুলো আমরা এরকম নয় যে আমরা সেই হার্ট সার্জন, হার্ট থেকে এই ডিজায়ারটাকে বের করে দিলাম, হ্যাঁ ছুরিতে করে কেটে আর চিমটাতে করে তুলে বাইরে ফেলে দিলাম, এরকম সম্ভব নয়। এই অপারেশনটা একমাত্র কৃষ্ণই করতে পারবেন। তো সেজন্য উই জাস্ট হ্যাভ টু ফার্মেন্টলি প্রে টু কৃষ্ণা। এই প্রে করাটা শিখতে হবে। আমাদের হৃদয় শোধন হবে কি হবে না সেটা আমাদের হাতে নাই, সেটা কৃষ্ণের হাতে রয়েছে। আমাদের হাতে কি রয়েছে, আমরা সাকসেস কোনটাকে মানবো, যেদিন আমি হৃদয় থেকে কৃষ্ণকে সত্যি সত্যি উইথ হিউমিলিটি এটা প্রার্থনা করতে পারবো যে কৃষ্ণ আমার অবস্থা খুব খারাপ, প্লিজ অ্যাকসেপ্ট মি, প্লিজ সেভ মি। এটা যেদিন করতে পারবো সেটাই আমাদের সার্থকতা। এরপরে বাকিটা কৃষ্ণের হাতে। তো এটা হচ্ছে বিষয়। তো গৃহস্থ আশ্রমে কিছু কিছু ছুট দেওয়া আছে। তো অবশ্যই যে মেন্টালিটা বললাম সেটা আমাদের এক্সারসাইজ করা উচিত সব সময়। এই ফেসিলিটি গুলোকে ভোগ করতে করতে এটা আমার তো অধিকার, এটা ভেবে নেওয়ার দরকার নেই। যেমন কেউ যদি আমার অবস্থা খারাপ দেখে মাসে মাসে আমাকে 1,000 টাকা কি 2,000 টাকা করে দিচ্ছে আমার অবস্থা খারাপ দেখে, দুদিন পর আমি এটা অধিকার ভাবতে পারি না, এই কই আমার টাকা কই, এই মাসে দিলে না, এই যে এরকম নয় ব্যাপারটা। উই শুড বি ভেরি গ্রেটফুল যে কে দেয় এই জগতে, সেও তো আমাকে দিচ্ছে 2,000 করে। তো
তো আমি কবে তার জন্য কিছু করতে পারবো সেইটা ভাবা উচিত, তাই না? তো সেরকম এই গৃহস্থ আশ্রমের ফেসিলিটি গুলো ভোগ করতে করতে এরকম নয় এটা তো অধিকার, হ্যাঁ এটা তো আমি তো গৃহস্থ জানো না, এগুলো আমার চলে তো, আমি তো গৃহস্থ, আমি ব্রহ্মচারী সন্ন্যাসী কি, এইরকম অ্যাটিচিউডটা ভালো নয়। ঠিক আছে, এইটি মাথায় রেখে প্রথম ডিসক্লেমার। তারপরের কথা হচ্ছে যে কেউ যদি মনে করে যে আমি ডিভোটির সাথে বিয়ে করছি, তো আমার তো অনেক মেটেরিয়াল ডিজায়ার্স আছে, সেইগুলো তো পূর্তি না হলে শোধন হবে কি করে? আর এটা ঠিক, যেমন ধরো শিল প্রভুপাদও বলতেন যে কাম বাসনা যদি কারোর থাকে, তো তার উপায় কি সেটাকে দমন করার? জোর করে আমি সেটাকে দমন করতে পারি না, সেটা আবার বাস্ট করে জেগে উঠবে। তো কাম বাসনাকে কন্ট্রোল করার উপায় হচ্ছে গৃহস্থ আশ্রম। গৃহস্থ আশ্রমে রেগুলেটেড সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে আমি সেই কাম বাসনাকে দমন করতে পারি। ঠিক আছে, ধীরে ধীরে সেটা সেটার থেকে আমার যে ডিজায়ার সেটা চলে যাবে, এবং কৃষ্ণের কাছে প্রার্থনাটা মেনটেন করতে হবে। তো মাই পয়েন্ট ইজ যে বাই এন্টারিং গৃহস্থ আশ্রম উইথ আ ডিভোটি, উই আর নট মিসিং আউট ইভেন অন মেটেরিয়াল প্লেজার। লেট মি রিপিট, যে আমরা যদি কোনো ডিভোটির সাথে গৃহস্থ আশ্রমে প্রবেশ করছি, অনেকের মনে এটা একটু হেজিটেশন থাকে যে আমার তো অনেক বেশি মেটেরিয়াল ডিজায়ার, তাহলে কি হবে? আমি একটা ডিভোটির সাথে বিয়ে করছি, তো সেই ডিভোটি তো অত মেটেরিয়াল ডিজায়ার্স হবে না, কিন্তু আমার তো অনেক ডিজায়ার্স, কি হবে আমার? তো এইখানে বিষয় হচ্ছে যে দুজন পার্টনারের মধ্যে মেটেরিয়াল ডিজায়ার্স আলাদা আলাদা হতে পারে। একজন খুব সাধু লেভেলের হতে পারে, একজনের অনেক মেটেরিয়াল ডিজায়ার্স হতে পারে। তো এইটার জন্য অপরজনকে কিন্তু চ্যাস্টাইজ করা উচিত নয়, তারটাতে সাথ দেওয়া উচিত। যে ও তুমি ঠিক আছে মুভি দেখতে চাও, ঠিক আছে চলো আজকে আমি তোমার সাথে যাচ্ছি মুভি দেখতে, কিন্তু তারপরে বাড়ি এসে তুমি আমার সাথে ভাগবতম পড়বে, এইভাবে ডিল করতে হবে। তাকে এটা বলতে পারে ছি, মুভি, হ্যাঁ তুমি ছিল প্রভুপাদ এত কিছু দিয়েছে, তুমি এই হলে, এই রকম তোমার আগে অনেক নাটক ছিল, তুমি শেষে এইরকম করা উচিত নয়, তাহলে কিন্তু গৃহস্থাশ্রমের পারপাসটা লস্ট হয়ে যাবে। ইভেন ফর লাস্টি ডিজায়ার্স, গুরু মহারাজ তার আগের ফোর্টনাইটলি মেসেজে এবং বহুবার বলেছেন, কারণ গুরু মহারাজ ইজ ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি ম্যাচিওর, সেখানে গুরু মহারাজ বলেছেন অনেকে, এটা ডিভোটিদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে কোনো গৃহস্থদের, অ্যান্ড আমরা বিবাহ করার পরও অনেক সিনিয়র গৃহস্থ যারা এই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন ভেরি ম্যাচিওরলি। তো বিষয় হচ্ছে যে যে কোনো মেটেরিয়াল এনজয়মেন্ট কোনোটাই মিসিং নয় গৃহস্থ আশ্রমে, বাট ইট ইজ কৃষ্ণাইজড। তোমাকে ভালো খাবার খেতে কেউ বারণ করছে না, তুমি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে খাও, মিউজিক আছে, কীর্তন রয়েছে। কেউ যদি দেখা যাচ্ছে যে অন্য কোনো মিউজিকের প্রতি অ্যাট্রাকশন হচ্ছে, তাকে ক্রিটিসাইজ করা উচিত নয়, সে সেটাও করুক, আবার কীর্তনও শুনুক, তার সবসময় শুভ কামনা করা উচিত। একজন পার্টনার এই লেভেলে, একজন পার্টনার এই লেভেলে থাকলে তাকে যেন রিজেক্ট না করে দিই যে তুমি একদম পতিত, তাই তুমি আমার আজ থেকে আমার সাথে কথা বলো না, তুমি আলাদা থাকবে, ওই ঘরে থাকবে তুমি, আমি এই ঘরে থাকবো, এটা গৃহস্থ আশ্রম নয়। তাহলে তুমি আর কি, তার গৃহস্থ আশ্রম করে লাভ কি হলো? একে অপরকে হেল্প করা উচিত। সেরকমই গুরু মহারাজ বলছেন যে অনেক ডিভোটিসদের নিয়ম কি, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ, যে অনলি ফর প্রোক্রিয়েশন সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইজ পারমিটেড। অনলি ফর প্রোক্রিয়েশন মানে কি, কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদনের জন্য একমাত্র যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেটা পারমিটেড, বাকি এনজয়মেন্টের জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা উচিত নয়। এরকম ভাবে যিনি থাকেন তাকে বলা হয় গৃহস্থ ব্রহ্মচারী, বাট ইট ইজ ভেরি ইম্প্র্যাকটিক্যাল। অমোঘলীলা প্রভু এই বিষয়টা নিয়ে বলছিলেন যে এই জিনিসটা অনেকের ক্ষেত্রে হতে পারে যারা এলিভেটেড প্ল্যাটফর্মে রয়েছে তাদের জন্য প্র্যাকটিক্যাল, বাট প্র্যাকটিক্যাল স্টেপ কি, যে মানে সোনার পাথর বাড়ি টাইপের। যে প্রথম কথা, একজন প্রভু যে সেই গৃহস্থাশ্রমে যাচ্ছে কেন? কারণ তার লাস্টি ডিজায়ার্স আনকন্ট্রোলেবল। তাকে তুমি গৃহস্থাশ্রমে প্রবেশ করে বলছে এই অনলি ফর প্রোক্রিয়েশন, নট ফর রিক্রিয়েশন, তাহলে সে বলবে ভাই এর থেকে তো ব্রহ্মচারী হলেই ভালো ছিল। তাহলে আমি কোন দিকে যাব? আমার সমস্যাটা তো অ্যাড্রেসই হলো না।
আমাকে ব্রহ্মচারী আশ্রমে যা করতে হতো আমাকে গৃহস্থ আশ্রমে তাই করতে হচ্ছে, তাহলে আমি গৃহস্থ হয়ে কি হলো, আমার লাভ কি হলো? তো সামটাইমস এরকম হয় যে ওয়াইফ সে খুব কৃষ্ণা কনসিয়াস, হাজবেন্ডের একটা ফিজিক্যাল নিড রয়েছে, তো এই বিষয়গুলো ক্লিয়ারলি আলোচনা করা ইম্পর্টেন্ট। তো আহ, তো ওয়াইফ হাজবেন্ডকে বলতে থাকে না প্রভুপাদের এটা রুল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। সে ম্যাচিওর ওয়াইফ নয়। তো সে হাজবেন্ড এরকম ভাবে ওইটার জন্য টকতে থাকে যে এটা তোমার একটা প্রবলেম, তুমি পতিত, ইত্যাদি বলতে থাকে। তো তখন কি হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হওয়ার অনেক চান্স থাকে, বাইরের কোনো মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হবে হাজবেন্ড, বা ইভেন সে প্রস্টিটিউটের কাছে যেতে পারে। গুরু মহারাজ ছিল প্রভুপাদ তাদের পারপাটে এটা লিখছেন যে যদি তুমি রিক্রিয়েশনের জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে চাও তোমার ওয়াইফের সাথে করা, ইট ইজ বেটার রাদার দেন গোয়িং টু সাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অর প্রস্টিটিউট। সেটা অ্যাকচুয়ালি ইলিসিট সেক্স, এবং সেটা অ্যাকচুয়ালি ব্রেকিং দ্য রেগুলেটিভ প্রিন্সিপাল, যেটা গুরু মহারাজের হেলথকেও এফেক্ট করবে। তো এখানে ওয়াইফকে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, ঠিক আছে? যদি হাজব্যান্ডের ফিজিক্যাল নিড বেশি থাকে তো সেখানে সাথ দিতে হবে, সেরকম হাজব্যান্ডকেও আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। ওয়াইফের যদি কিছু কিছু মেটেরিয়াল ডিজায়ার্স থাকে, হ্যাঁ, হয়তো সে একটু বেশি শপিং করতে চায় বা ঘুরতে চায়, মুভিজ দেখতে চায়, একটু মেটেরিয়ালিস্টিক গান শুনতে চায়, এগুলোকে টলারেট করতে হবে, ঠিক আছে? ধীরে ধীরে পিউরিফাইড হবে, ইমপ্র্যাকটিক্যাল হয়ে গেলে চলবে না গৃহস্থ আশ্রমের নামে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে গৃহস্থ আশ্রম মানে আমাদের ডিজায়ার্স গুলোকে জোর করে দমন করে দেওয়া নয়, সেগুলো রেগুলেটেড এক্সারসাইজের মাধ্যমে এবং কৃষ্ণের প্রার্থনার মাধ্যমে সেগুলোকে পিউরিফাই করা এবং একে অপরকে সাহায্য করা। যে এলিভেটেড পজিশনে রয়েছে তাকে সাহায্য করতে হবে এই বিষয়টাতে। এরকমও হতে পারে যে হাজব্যান্ডের এভরিথিং ইজ ফাইন, সে একদম প্রপার সাধু, মেটেরিয়াল অ্যাটাচমেন্ট নেই, কিন্তু শুধু ওই লাস্টি ডিজায়ার্সটা একটু রয়েছে। আর ওয়াইফের দেখা যাচ্ছে সেই লাস্টি ডিজায়ার্স এর ব্যাপারটা নেই, কিন্তু অন্য ব্যাপারগুলো রয়েছে। তো একে অপরকে অ্যাডজাস্ট করতে হবে, এই মেল বন্ধনটা খুব ইম্পর্ট্যান্ট। এইটাই তো না যে একে অপরকে আমরা সাহায্য করে এগিয়ে যাচ্ছি, কিছুদিন পর কি হবে যদি ওয়াইফ বেশি প্রবলেম না করে এই বিষয়টাতে, যে রিক্রিয়েশনের জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেটাতে যদি বেশি প্রবলেম না করে, কিছু বছর পর এমনিতেই হাজব্যান্ডের মনে হবে যে এই কি ফালতু জিনিস, এটাতে বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো হাজব্যান্ড বেসিক্যালি উঠে গেল লাস্টি ডিজায়ার্স এর উপরে। আর কিছুদিন পর ওয়াইফেরও মনে হবে কি এসব উল্টোপাল্টা জিনিস করে কি হবে, মেন ব্যাপার হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস। কিন্তু হাজবেন্ড যদি বাধা দেয় "এই, এটা তোমার করা উচিত", যখনই আমাদের মনকে কিছুটা বাধা দেওয়া হবে, মন বলবে না এইটাই তো আমার চাই বেশি করে আরো। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, যেটা আমাদের বুঝতে হবে এবং ম্যাচিওরলি ডিল করতে হবে। তো সেই জিনিসটা মানে প্রথমে এই জিনিসটা জানতাম আমরা, কিন্তু অমোঘলীলা প্রভু এই ব্যাপারটাকে এত সাবলীল ভাবে বললেন, আমিও আশ্চর্য হয়ে গেলাম যে এই ব্যাপারগুলো নিয়ে এত ওপেনলি কেউ ডিসকাস করতে পারে। সো দেন আই অলসো গট দ্য কারেজ যে না, ইয়ে, সেই ব্যাপারগুলো বলা দরকার অনেকেরই, এটা নিয়ে ডাউট থাকতে পারে। তো এই ম্যাচুরিটিটা আমাদের শিল প্রভুপাদ বলো, গুরু মহারাজ বলো, সবার মধ্যেই রয়েছে, সিনিয়র গৃহস্থরাও একই বলেন। তো এই প্রিন্সিপালগুলো মাথায় রাখতে হবে, একে অপরকে সাহায্য করব। হ্যাঁ, রেডিমেড আমরা কিছু প্যাকেজ চাইছি না, দুজনে দুজনকে হেল্প করব, এগিয়ে যাব, সেইটা হচ্ছে গৃহস্থ আশ্রমের সার্থকতা। ওকে, ঠিক আছে। তো এই আজকে আমরা এখানে স্টপ করব। তো কোনো যদি কোয়েশ্চেন থাকে আমরা নিতে পারি, রেজ হ্যান্ড করতে পারো বা চ্যাট বক্সে লিখতে পারো। এবার চ্যাট বক্স দেখে নিই। ওকে, অনেক হাসির ইমোজি রয়েছে, মাথা ঘুরছে, 10 বছরের বিয়ে ভেঙে যাবে আবার, শ্যামলী কীর্তিপ্রভু বলছেন। নেচার অফ কন্ডিশন সোল, দ্যাট হুইচ ইজ ব্যান্ড, দ্যাটস হোয়াট দ্য মাইন্ড ওয়ান্টস। হ্যাঁ, যেটা ব্যান্ড সেটার প্রতি মাইন্ডের আকর্ষণ থাকে। আচ্ছা, গুগল মিটে দেখি কিছু এসছে কিনা। আচ্ছা, চ্যাটের কোয়েশ্চেন গুলো আমি তাড়াতাড়ি নিয়ে নিই, তারপরে আমি আসছি রেজ হ্যান্ডে। কুণ্ডলী বিশ্লেষণ, ইয়েস, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মানে কুণ্ডলী বিশ্লেষণ, সেটাও দরকার। কিন্তু যদি আমার কাছে এনাফ অপশন থাকে, আমার কাছে একটি অপশন আছে আর আমি কুণ্ডলী দেখে কি করব? নির্দেশ পালন করার সাথে ম্যাচুরিটি কতটা নির্ভর করে পুরো গৃহস্থ আশ্রমে স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব কর্তব্য নির্দেশ তো সুনির্দিষ্ট। ইয়েস, হাজবেন্ড আর ওয়াইফের কি কি রেসপন্সিবিলিটি কিছুটা আলোচনা করা হয়েছে,
আরো ডিটেলসে আসবে নেক্সট বইতে, ফ্যামিলি লাইফ অ্যাজ গৃহস্থ আশ্রম। গৃহস্থ আশ্রমে কর্মফল ভোগ কতটা ক্রিয়া করে প্রভু? পুরোটাই ক্রিয়া করবে। কর্মফল মানে কি? কর্মফল ক্রিয়া করবে না কখন? যখন আমরা কমপ্লিটলি কৃষ্ণের চরণে সমর্পিত। গৃহস্থ হও, ব্রহ্মচারী হও, সন্ন্যাসী হও, যাই হোক, কৃষ্ণের চরণে সমর্পণ যতটি থাকবে ততটা কর্মফল থেকে রেহাই। মানে আমি যদি 30% কৃষ্ণের চরণে সমর্পিত হই, তাহলে অনলি 70% কর্মা পাবো। যদি 50% কৃষ্ণের চরণে সমর্পিত হই, তাহলে 50% কর্মা পাবো। যদি 90% কৃষ্ণের চরণে সমর্পিত হই, তাহলে 10% কর্মা পাবো। 100% কৃষ্ণের চরণে সমর্পিত হলে কর্মা বলে কিছু নাই। আর কৃষ্ণ যদি চায় সুখ দুঃখ দিতে, আমাদের ভালোর জন্য দিতে পারে। তো কর্মফল কত পাবো ইজ ইকুয়াল টু 100 মাইনাস কৃষ্ণের চরণে সারেন্ডারের পার্সেন্টেজ, ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ওকে, তো সেটা হচ্ছে বিষয়। এটা আশ্রমের উপর ব্যাপার নেই। ওকে, পদ্মনাভ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভু। ও বলছিলাম, ধরুন এরকম যদি হয় কোনো কাপল আর কি, তারা দুজনই ডিভোটি, তো তারা তাদের সম্বন্ধ হলো বাড়ির তরফ থেকেই, তো তারা দুজন একে অপরের সাথে কথা বললো, দিয়ে কথা বলে যে ডিসকাশন হলো তাদের মধ্যে, তাতে আহ, প্রভুজি বা মাতাজি দুজনকে ক্ষেত্রে হতে পারে, মেবি প্রভুজির ভালো লাগলো মাতাজিকে, কিন্তু মাতাজি রিজেক্ট করলো, বা হুম এমনও হলো যে মাতাজির ভালো লাগলো প্রভুজি রিজেক্ট করলো, মানে প্রথমে যে ডিসকাশন যেটা বললেন ওইভাবে কিন্তু হুম সেই যে রিজেক্ট হলো, সেইটা কিভাবে প্রভুজি বা মাতাজি নিজেদেরকে মেকওভার করবে সেটা থেকে? হুম। ভেরি গুড, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ওই জন্যই মাতাজি বলছেন আমি যেন ইমোশনালি ইনভলভ না হই প্রসেসটাতে। এটা একটা জাস্ট রুটিন প্রসিজিওরের মতো আমাকে ভাবতে হবে। মানে আমি যেন অলরেডি হৃদয় না দিয়ে দিই, কারণ রিজেকশন আসতে পারে, সেটা সবসময় মাথায় রাখতে হবে আমাকে। আমি হৃদয় দিয়ে দিলাম, দিয়ে রিজেকশন এলো, তখন খারাপ লাগবে আমার। এটা একটা রুটিন প্রসিজিওর, যে হ্যাঁ স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, ইনিশিয়াল ফিল্টারিং হয়ে গেছে, ইভ্যালুয়েশন হয়ে গেছে, এরপর আমরা পিরিয়ড অফ অ্যাসোসিয়েশনে আছি। মানে তুমি কোয়েশ্চেন অ্যান্সার দাও, আমি দিই, এরপরে দেখা যাবে যে কি হবে না হবে। তো এরপরে রিজেকশনও আসতে পারে। তো আমি মুভ ফরওয়ার্ড করবো আবার নেক্সট বেস্ট অপশনের সাথে। সেরকম ভাবে এই জিনিসটা মেকানিক্যাল হওয়া উচিত। আর এইটা হচ্ছে মেন্টরদের, ম্যাচ মেকারের দায়িত্ব, যে এই ব্যাপারগুলোকে সিক্রেট রাখা, যে এটা যেন পাবলিক না হয়। বা ক্যান্ডিডেটেরও কিছুটা রেসপন্সিবিলিটি রয়েছে, এটা একান্তে হওয়া উচিত, যে কার সাথে কার দেখাশোনা চলছে বা পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন চলছে, সেটা মানে প্রয়োজনের অতিরিক্ত লোকের জানা দরকার নেই। বাট ইভেন ইফ এটা জানতে পেরে যায়, তাতেও সমস্যা কিছু নেই, যে হ্যাঁ এটা রুটিন প্রসিজিয়ার। আমাদের যারা ম্যাচ মেকার তারা ভেবেছিলেন যে হতে পারে কোনো কারণে ফ্যামিলি রিকোয়ারমেন্টস, গাদা ফ্যাক্টরস রয়েছে, কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। ঠিক আছে, স্টিল উই আর ডিভোটিস, সেই প্রভুজি সেই মাতাজিকে রেসপেক্ট করবে। হ্যাঁ, একই কংগ্রিগেশনের পার্ট হতে পারে, আলাদা কংগ্রিগেশনের পার্ট হতে পারে। তো এরকমও যদি হয় যে তাদের মধ্যে কিছুদিন কথোপকথন হয়েছে, তারপরে কিছু কারণে ভেঙে গেল ব্যাপারটা, তাতেও কোনো সমস্যা নেই। যে ঠিক আছে, বিবাহ পর্যন্ত গেল না জিনিসটা, সিনিয়ররা সেরকমই বুঝেছেন বা ফ্যামিলির থেকে কিছু প্রবলেম ছিল, বিবাহ হলে জিনিসটা ভালো হতো না, কিন্তু আমরা একে অপরকে জেনেছি, ভালো বন্ধু হিসাবে থাকা যেতে পারে। বেশি কথা বলার দরকার নেই, কিন্তু কংগ্রিগেশনে যখন দেখা হবে, আমি তার সাথে হরে কৃষ্ণ করব, সে আমার সাথে হরে কৃষ্ণ করবে, এটা নর্মাল ব্যাপার। এটা প্রথমে মাথায় ঢুকাতে হবে যে এটা একটা নর্মাল বিষয়, রুটিন প্রসিজিওর। আর হৃদয় দেওয়ার ব্যাপারটা ফিক্স হওয়ার পরেই করা উচিত, যাতে আমার পার্সোনালি খারাপ না লাগে। বাদ বাকি বাকি কংগ্রিগেশন মেম্বারদের এটা বোঝা উচিত যে এগুলো কিন্তু নর্মাল বিষয়, যে কারোর সাথে কারোর দেখাশোনা হতে পারে, সেটা ওয়ার্কআউট নাও করতে পারে। আবার কারোর সাথে দেখাশোনা হবে, সেটা ওয়ার্কআউট না করতে পারে, যে ফাইনালি কারোর সাথে হলো, দিস ইজ নর্মাল। এটাকে অ্যাবনর্মাল ভাবে যে ও ওর সাথে তো ওর চলছিল, দিয়ে কি হলো গো, এরকম জিনিসটা, এটা খুব ইম্যাচিওর। ঠিক আছে, আর এরকম যদি কেউ করছে, ইম্যাচিওর ব্যক্তি যদি আছে কংগ্রিগেশনে, সিম্পলি ইগনোর সেই ব্যক্তিকে। ঠিক আছে, সেই জন্য আমি বলি যে ডিভোটিদের সাথে বসে গসিপ করো না। ডিভোটিদের সাথে অনলি কখন দেখা হবে? হরিকথাতে।
হরি কীর্তনে, হরি কথায় আর হরি কীর্তনে দেখা হবে। কোনোদিন ওর সাথে বসে গসিপ করো না, তাহলে ও বলবে হ্যাঁ গো, তোমার সাথে যে ওর অ্যাটাক হচ্ছিল, ওরে কি হলো, কি কারণে ভেঙে গেল, এত কিছু জানার ব্যাপার নেই। অ্যান্ড সেটা বাউন্ডারি, যে না প্রভুজি মাতাজি ওটা পার্সোনাল ব্যাপার, আই এম নট কমফোর্টেবল টু শেয়ার, এরকম ভাবে। ওই জন্য এই কথাগুলো তখনই বলতে পারবো যখন আমার একটা পার্সোনাল স্পেস রয়েছে। আমি যদি খুব ঢুকে গেছি হু হু করে তার সাথে, আমি তাকে আর বারণ করতে পারবো না। সে যদি আমাকে পার্সোনাল কোয়েশ্চেনও জিজ্ঞেস করে দেয়, আমি কিন্তু বলতে পারবো না যে আই এম নট কমফোর্টেবল অ্যান্সারিং দিস কোয়েশ্চেন। তো সেই জন্য একটা রেসপেক্টফুল ডিস্টেন্স মেনটেন করা উচিত বৈষ্ণবদের সাথে, বারবার বলছি সেটা। তাতে কি হবে, সম্মানও দেবো সেই বৈষ্ণবকে, আর আমি নিজেও কম বিপদে পড়বো। ডিভোটিদের সাথে অনলি হরি কথা এবং হরি কীর্তনে দেখা হবে। যে ডিভোটিদের সাথে আমার খুব ঐকান্তিক হয়ে যাওয়ার দরকার নেই, তাদের সাথে হব না। যেমন কেউ যদি বলে যে আমি আমার হাজবেন্ডের সাথে ঐকান্তিক হব না, দেন দ্যাটস আ প্রবলেম। কিন্তু দুসরা অন্য কোনো ডিভোটিসদের সাথে আমার প্রয়োজনের অতিরিক্ত ঐকান্তিক হওয়ার দরকার নেই। তো প্রয়োজনের অতিরিক্ত ঐকান্তিক হওয়ার দরকার নেই, তাতে অনেক রকম প্রবলেম আসবে। কিছুদিন পর সে তোমাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন আসবে, হ্যাঁ, বন্ধুত্বের খাতিরে, ভালো মুখের খাতিরে তুমি বারণ করতে পারবে না। কিন্তু তুমি যদি একটা রেসপেক্টফুল ডিস্টেন্স মেনটেন করো, প্রথম কথা সে ওই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতেই ভয় পাবে যে না, এই সব ব্যাপার নিয়ে মাতাজির সাথে কিন্তু কোনোদিন আমার কথা হয়নি, মাতাজিও কমফোর্টেবল নয়, সো এটা আমার জিজ্ঞেস করা ঠিক হবে না। আর যদি সে জিজ্ঞেস করেও ফেলে, দেখা যায় যে আমার সাথে একটু পার্সোনাল সম্পর্ক আছে, আমি বলে দিতে পারি যে হ্যাঁ ফ্যামিলির প্রবলেম ছিল, যে কথা ঘুরিয়ে দিতে পারি, তাকে একটা ইনডাইরেক্ট ইঙ্গিত দিয়ে দিতে পারি যে আমি কিন্তু এটাতে বেশি এগোতে চাই না, বেশি ডিটেলসে, ফ্যামিলি প্রবলেম ছিল মাতাজি, বাস। আচ্ছা, তারপরে বলুন, ওইখানে আপনি সেদিনে মন্দিরে গেলেন, মহারাজ কি বললো ক্লাসে? সো দিস ইজ হাউ উই শুড ডিল। ঠিক আছে। ও, ঋষিরাজ প্রভু ভালো একটা জিনিস মনে করেছে, হোয়াট এ ডে অফ ডিসকাশন, 14 ফেব্রুয়ারি। ভেরি নাইস। ওকে, তো পদ্মনাভ প্রভু, আম, এটা কি ঠিক আছে, বুঝতে পারলেন? আর কোন কোয়েশ্চেন? ইয়েস প্রভু, আনমিউট করতে পারেন। পদ্মনাভ প্রভু, আনমিউট করা যাচ্ছে? না প্রভু। ও, হ্যাঁ হ্যাঁ প্রভু, হয়েছে। ঠিক আছে। আমি, হ্যাঁ প্রভু, খুব সুন্দর। তো সেটাই, আমাদেরকে অনেক ম্যাচিওর হতে হবে। এটা প্রভু বললেন যে আমাদের এই সিচুয়েশনে আসতে পারে, এবং সত্যি আমরা খুব গ্রেটফুল যে এরকম একটা সঙ্গীতে আছি যেখানে সম্পূর্ণভাবে আমাদের টেক কেয়ার করা হচ্ছে। তো খুবই মানে সুন্দর প্রভু। এটা আমার আশা করছি যারা আপকামিং যারা গৃহস্থ আশ্রমে আসছে তারা অনেক উপকৃত হবে এর ফলে। আপনার শ্রী চরণ কমলে ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। তো আরো অনেক কোয়েশ্চেন হতে পারে যেগুলো হয়তো আরো পার্সোনাল, সেগুলো এখানে আমরা কভার করা সম্ভব হচ্ছে না। সব যা কিছু আমার মনে পড়ছে আমি চেষ্টা করছি প্লে লিস্টার মধ্যে দিয়ে দেওয়ার, যাতে এটা শুনলে তার বেশিরভাগ ডাউট ক্লিয়ার হয়ে যায়। তো তবুও যদি আরো কোনো পার্সোনাল কোয়েশ্চেন্স থাকে, তো অবশ্যই পার্সোনালি আমাদের জানাতে পারো। যদি আমাদের মনে হয় যে আমাদের এনাফ এক্সপিরিয়েন্স নেই সেটাকে অ্যান্সার করার জন্য, তো উই উইল আস্ক টু আরো সিনিয়র গৃহস্থ ডিভোটিস যারা রয়েছেন, তারা যে রিপ্লাই দিবেন সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। ওকে, অর্পিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ আহ, মাতাজি। তো প্রভু, আপনি ক্লাসের শুরুতে প্রথমে যেটা বললেন যে আম, মানে একজন পার্সন হয়তো থাকতে পারে, সে হয়তো প্রথমে ডেভোটি হবে, সেটা আমাদেরকে দেখা উচিত, না হলে সে অ্যাটলিস্ট ভেজিটেরিয়ান, আর না হলে অ্যাটলিস্ট মানে ভালো মানুষ হওয়া তার দরকার। তো এমন যদি হয় প্রভু যে ধরুন মানে সে হয়তো সমস্ত ভালো মানুষ, ভেজিটেরিয়ান, সমস্ত কিছু আছে, কিন্তু আমাদের দেবতীদের ক্ষেত্রে একটা কাস্ট সিস্টেমের প্রবলেম থাকে, মানে আমি আমাদের ক্ষেত্রে যেমন নন বেঙ্গলি বেঙ্গলিটা বাদ দিলাম, কিন্তু যদি বলি এমনিতেই, তো আমাদের ডেভোটিদের সেই সিচুয়েশনে কিরকম মানে দেখা উচিত কাস্ট সিস্টেমটা? তো কাস্ট সিস্টেম ব্যাপার হচ্ছে, যদি বাবা মায়ের হার্ড রিকোয়ারমেন্ট থাকে, তাহলে বেশি ঝামেলা করে কিছু করা যাবে না। তো ওটা একটা ডেডলাইন, মানে হার্ড রিকোয়ারমেন্ট তোমাকে ভাবতেই হবে। আর যদি বাবা মাকে বোঝানো সম্ভব হয়, কিছু কিছু জায়গাতে মেনে নেয়। অনেক অনেক প্যারেন্টসেরই কাস্ট নিয়ে প্রবলেম থাকে, কিন্তু ছেলে বা মেয়ে ডিভোটি হয়ে গেছে, সে বুঝিয়েছে,
অন্য কাস্টে বিয়ে দিতে রাজি হচ্ছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু যদি দেখা যাচ্ছে না যে কিছুতেই বুঝছে না, তো এটা বৈদিক কালচার নয় যে আমি একদম বাবা মার সাথে ঝামেলা করে নিজের মতো বিয়ে করে নিলাম। ঠিক আছে, যদি একদমই না মানে, তো ওর মধ্যেই দেখতে হবে সেম কাস্টের যদি কোনো ডিভোটি পাওয়া যায় তো ভালো, ডিভোটি না পাওয়া যায় তো ভালো মানুষ, সেটা দেখতে হবে। কিন্তু ভালো মানুষটা যে ব্রাইড সে ঠিক করবে না, কোনো সিনিয়র মেল ডিভোটি ভেরিফিকেশন করবে যে সে ভালো মানুষ কিনা, প্রভুজিদের ভেরিফিকেশন হলে। তো তাদের যদি মনে হয়, আর আগের থেকে বলে রাখা উচিত যে এরকম আমি ডিভোটি, তো বিয়ের পরেও যেন আমি এটা প্র্যাকটিস করতে পারি, সেটা আমার একটা রিকোয়ারমেন্ট, সেটা আগে থেকে কথা বলে নেওয়া উচিত। তো সেগুলো দিয়ে যদি মনে হয় যে পসিবল, তাহলে করা যেতে পারে। অনেক সময় বাবা মায়ের উদ্দেশ্য কি থাকে যে আমার ছেলে বা মেয়ে সে যেন সুখে থাকে। তো অনেক সময় বাবা মা যখন দেখে যে আমার মেয়ের জন্য কোনো ভালো ম্যাচ পাচ্ছি না ডিভোটি এবং কাস্টে, আর মেয়ে ডিভোটির সাথে বিয়ে না হলে সে ভালো থাকবে না, এটা যদি বাবা মা বুঝে যায়, অনেক সময় তারা সোসাইটির বিরুদ্ধে লড়তেও রাজি হয়। তো এগুলো অনেক সাবজেক্টিভ ব্যাপার, প্রত্যেকের আলাদা আলাদা কন্ডিশন রয়েছে, তো দেখতে হবে কিরকম কি সিচুয়েশন, সেই অনুযায়ী আমাদেরকে স্টেপ নিতে হবে। প্রভু, তো মানে হুম। আমাদের কি ডিভোটিদের এই কাস্ট সিস্টেমটা এটাকে এগ্রি করা উচিত? তো এটা ডিভোটিদের কোনো ব্যাপার নেই, এটা বাবা মায়ের ব্যাপার বললাম। ডিভোশনাল সিস্টেমে যখন একজন ভক্ত হয়ে যায়, সে ইনিশিয়েশন নিচ্ছে বা ইত্যাদি, তখন সে অচ্যুত গোত্রের অন্তর্ভুক্ত হয়। তো বৈষ্ণব পয়েন্ট অফ ভিউ থেকে কাস্ট সিস্টেমের কোনো ব্যাপার নেই, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। আগেকার দিনে কি করা হতো, অনুলোম প্রতিলোম বিবাহ যেটা বিষয়, যে হাজবেন্ড যেন উচ্চতর বর্ণের হয়, সেটা হচ্ছে বৈদিক নিয়ম। কিন্তু এখন কি বর্ণ আর কিসের কি, গোটাটাই বর্ণ সংকরে ভর্তি, তো আর কাস্টকে আমি, তো কোনো শাস্ত্রিক বা বৈদিক রিকোয়ারমেন্ট নয় এটা, এটা শুধুমাত্র ফ্যামিলি বা বাবা মায়ের রিকোয়ারমেন্ট। বাবা মা যেন কমপ্লিটলি এগেনস্ট না হয়ে যায়, আমার আমার বিবাহের সময় আমার বাবা মা মুখ ঘুরিয়ে চলে গেল, তাদের আশীর্বাদ ছাড়া আমি বিবাহ করে নিলাম, সেটা ঠিক নয়। তো সেই জন্য চেষ্টা করা উচিত বাবা মাকে বোঝানোর যে দেখো এটা করলে কিন্তু আমি ভালো থাকবো না, তবুও যদি চাও তাহলে আমি করতে হবে। আর কোনো কিছুই যদি কাজ করছে না, তখন যে সব প্রবলেমের সলিউশন সম্ভব নয়, কিছু কিছু জিনিস উই হ্যাভ টু টলারেট। যেমন প্রভুপাদেরও খুব নিকট কোনো একজন সিস্টার, তিনিও, তাকেও ননভেজ রান্না করতে হতো শ্বশুর বাড়িতে। তো প্রভুপাদ কোনো একজন ডিসাইপল হবে বা কোনো একজন সিস্টার হবে, তো প্রভুপাদ তাকে বলছিলেন যে তুমি ঠিক আছে ননভেজ রান্না করতে হয়, কি করা যাবে, সেটা করতে হবে, এবং তারপর তুমি স্নান করে ভগবানের সমস্ত কাজ করবে। সো দেন উই হ্যাভ টু টলারেট। তো কাস্ট সিস্টেমটা ভক্তদের ব্যাপার নেই কিছু। আচ্ছা, থ্যাংক ওকে। ভক্তিপথে আসার আগে যদি রিলেশনশিপ থাকে, ভক্তিপথে আসার পর রিলেশনশিপ আর কন্টিনিউ করা সম্ভব না হলে, ছেলে ইস্কন ডিভোটি না হলে, শিক্ষাগুরু এবং বাড়ির বড়দের মাধ্যমে অন্য কোথাও বিয়ে করা যাবে, অবশ্যই যাবে, এবং সেটাই উচিত। যে যদি কারোর বিয়ের মানে ভক্ত হওয়ার আগে রিলেশনশিপ রয়েছে, তাহলে কি করা উচিত, না চেষ্টা করা উচিত যে আরেকজন পার্টনারকে ডিভোটি বানিয়ে বিয়ে করে নেওয়া, সেটা বেস্ট, যেহেতু অলরেডি তার সাথে রিলেশনশিপ রয়েছে। আর যদি দেখা যায় যে কিছুতে সে ডিভোটি হচ্ছে না, তখন আমাকে কৃষ্ণকে প্রায়োরিটি দেওয়া উচিত, সেই সঙ্গ পরিত্যাগ করে অন্য কোথাও ভালো ভক্তের সাথে বিবাহ করা উচিত। ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে যে আহ মানে ভক্তি দেশে চলে এসেছে, তারপর নতুন করে কোনো রিলেশনশিপটা করা ঠিক নয়। এটা করা মানে আমি শুধু শুধু সমস্যাকে ইনভাইট করছি। ভক্ত হয়ে যাওয়ার পর রিলেশনশিপে জড়ানোর কোনো মানে হয় না। ভক্ত হয়ে যাওয়ার পর একটাই জিনিস হবে, ডাইরেক্ট বিবাহ। এই ম্যাচ মেকিং ইত্যাদি হবে, পিরিয়ড অফ অ্যাসোসিয়েশন কিছু মান্থস, অ্যান্ড দেন এনগেজমেন্ট অ্যান্ড ম্যারেজ। ভক্ত হওয়ার পর যারা যারা রিলেশনশিপ করবে, তাদের জীবনে ভগবান এক্সট্রা করে সমস্যা দেবে। জানিয়া শুনিয়া বিষ খাইনো তুমি, না জেনে শুনে বিষ খাইনো মানা যায়, জানিয়া শুনিয়া বিষ খাইনো, তো তাদের জীবনে এক্সট্রা সমস্যা আসবে। ওকে, তো আশা করি সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার্ড। তো আমরা কন্টিনিউ করবো নেক্সট টু নেক্সট উইক, পরের উইকে বৈষ্ণবী টিকেট ক্লাস করবো আমরা। তো সকলকে অনেক ধন্যবাদ।
हरे कृष्णा वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर श्रील प्रभुपाद की जय।